তো এবারে আমরা ইএমআরএস টিজিটি এক্সাম যারা দিতে চলেছেন তাদের যে টিচিং অ্যাপটিটিউড রয়েছে, তো তার টিচিং অ্যাপটিটিউডের যে মেথড অফ টিচিং, তো এই মেথড অফ টিচিংটা আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের এবার আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ক্লাসটা একটু দেখে দেবেন, কারণ ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে, ম্যারাথন ক্লাস। তো এই ক্লাসটা যদি ভালো করে দেখে নেন তাহলে মেথড অফ টিচিং থেকে আপনাদের পুরো ধারণা চলে আসবে এবং আপনারা এমসিকিউ সলভ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। শিক্ষণ পদ্ধতিটা আসলে কি? শিক্ষণ পদ্ধতি মানে হচ্ছে টিচিং মেথড, অর্থাৎ টিচিং মানে কি? পড়ানো, কাউকে পাঠ দান করা, দ্যাট ইজ কল্ড টিচিং। তো আমরা তো জেনারেলি যখন আমরা স্কুলে যাই তখন আমরা পড়াই, কিন্তু আমরা জানি না যে কোন পদ্ধতিতে পড়াই, বা অনেকে জানে, সেটা ভালো কথা। কিন্তু এই যে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো থেকে প্রশ্ন আসে। তো আজকে আমি এই ক্লাসে সম্পূর্ণ শিক্ষণ পদ্ধতি কি, শিক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকার রয়েছে, সবগুলো প্রকার নিয়ে আমি আজকে একটা ক্লাস প্রোভাইড করব। সুতরাং ক্লাসটা একটু দীর্ঘ হবে, তাই মনোযোগ সহকারে সবার ক্লাসটা দেখার জন্য অনুরোধ থাকলো। কারণ আশা রাখছি আজকের এই ক্লাস সম্পূর্ণটা দেখার পর এই টিচিং মেথড থেকে বা শিক্ষণ পদ্ধতি থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি 100% কনফার্ম যে আপনি একটা প্রশ্ন আপনার এই টপিক থেকে ছুটবে না। এতটুকু পর্যন্ত আমরা এসুরেন্স দিতে পারি। তো আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো থিওরিটিক্যাল ভাষায় যেগুলো লেখা আছে সেগুলো লেখা আছে, তাছাড়াও আমি আমার কিছু অন্য টেকনিকে আমার ল্যাঙ্গুয়েজে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, টিচিং পদ্ধতি মানে কি? শিক্ষণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে আমরা শিশুদেরকে শিক্ষা দান করি, এটাই হচ্ছে শিক্ষণ পদ্ধতি। শেষ। তো শিক্ষণ পদ্ধতিটা এমনভাবে হওয়া উচিত যাতে করে শিক্ষার্থীদের শেখার যে প্রক্রিয়া এটা কার্যকর হয়, আকর্ষণীয় হয় এবং ফলপ্রসূ হয়। আমি এমন একটা পদ্ধতিতে শিক্ষা দান করলাম ছাত্রদের, যে পদ্ধতিতে আমি শেখালাম, তারপর দেখলাম যে না, ছাত্ররা তো আমার এই পদ্ধতিতে তারা শিখতে পারলো না, তাহলে আমার এটা ফলপ্রসূ হলো না বা কার্যকর হলো না। এমন একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। আমি পড়ানোর সময় যে পদ্ধতিতে আমি শেখাবো, শেখানোর পর দেখতে হবে যে এই পদ্ধতিটা আমার ফলপ্রসূ হলো কিনা না, ঠিক আছে, বা আমি যা শেখালাম সেটা সে বুঝতে পারলো কিনা না, আমি যা বুঝালাম সেটা সে বুঝতে পারলো কিনা না। যে পদ্ধতিতে আমি ছাত্রদের বোঝাতে পারি এটাই হচ্ছে ফলপ্রসূ পদ্ধতি, ঠিক আছে। তো এই পদ্ধতিটা কিন্তু অনেক সময় অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন শিক্ষণ পদ্ধতির বিষয়বস্তু। যেমন বিষয়বস্তু মানে হচ্ছে কন্টেন্ট, আমি কোন টপিকের উপর বোঝাচ্ছি। যেমন ম্যাথস, আপনি যখন গণিত শেখাবেন তখন কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো গণিতের পদ্ধতি যদি আপনি বাংলায় ইউজ করুন কিংবা সায়েন্সে ইউজ করুন, তখন কিন্তু সেটা ফলপ্রসূ হবে না। তো বিষয়বস্তু ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক আপনাকে আপনার যেটা পদ্ধতি সেটা কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে। বা একই পদ্ধতিতে পড়াতে পারেন, কিন্তু আমার স্টাইলটা একটু চেঞ্জ হতে হবে। বা শিক্ষার্থীর বয়স, আজকে আমি ক্লাস 1-এর বাচ্চাকে যেভাবে শিক্ষাদান করব, ক্লাস 12-এর বাচ্চাকে কি সেইভাবে আমি শিক্ষাদান করব? মোটেই না, কারণ সেটা একটু ডিফারেন্ট হবে। এখন আমি ক্লাস 1-এর বাচ্চাকে কিন্তু আমি হাতে ধরে ধরে তাকে কিন্তু শেখাতে হবে। এবার আমি কি ক্লাস 12-এর বাচ্চাকে কি হাতে ধরে ধরে শেখাবো? না, সেটা কিন্তু ধরে ধরে শেখাবো না। তো শিক্ষার্থীর বয়সের উপর কিন্তু শিক্ষণ পদ্ধতি ডিপেন্ড করছে। তারপর হচ্ছে শিক্ষকের দক্ষতা, একজন শিক্ষকের কতটুকু দক্ষতা রয়েছে, শিক্ষকের কতটুকু স্কিল রয়েছে, তার উপর কিন্তু শিক্ষণ পদ্ধতিটা ডিপেন্ড করে। এগুলো কিন্তু হচ্ছে শিক্ষণ পদ্ধতির এক একটা বৈশিষ্ট্য, মনে রাখবেন। শ্রেণীকক্ষের পরিবেশ অনেক সময় আমরা পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করে, বা তার পরিবেশ মানে কোন পরিবেশে আমি রয়েছি, কোন পরিস্থিতিতে রয়েছি, এই পরিবেশ এবং পরিস্থিতির উপর বিবেচনা করে আমাকে কি করতে হবে? শিক্ষণ পদ্ধতিগুলো নির্বাচন করতে হবে। তারপর মেইন একটাই উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার উদ্দেশ্য আমি যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমার মূল কথা হচ্ছে আমি যেন আমার ছাত্রছাত্রীদেরকে কিছু একটা শেখাতে পারি বা বোঝাতে পারি, এটাই হচ্ছে আমার কথা, ঠিক আছে। তো যাই হোক, এই পরিস্থিতির উপর ভিত্তি করে, এই সবগুলা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিক্ষণ পদ্ধতি আমাদের ভিন্ন হতে পারে। তো শিক্ষণ পদ্ধতি নির্বাচনের বিষয়, আমরা যখন শিক্ষক পদ্ধতি নির্বাচন করব, যে আমি আজকে গিয়ে কোন পদ্ধতিতে আমি শিক্ষা দান করব, এই যে পদ্ধতিটা নির্বাচন করব, আমি নির্বাচন করার সময় আমার কিছুটা জিনিস আমার মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে শিক্ষার্থীর চাহিদা। চাহিদা মানে বুঝতে পারছেন তো, মানে শিক্ষার্থীর চাহিদা মানে শিক্ষার্থীরা কী চায়, কীরকম বুঝালে শিক্ষার্থীরা শিখতে পারে,
কীরকম কাজে শিক্ষার্থীদের মনোযোগ বেশি বা আকর্ষণ বেশি বা ইন্টারেস্ট বেশি, এই চাহিদাটা তাদের বয়সের উপর ডিপেন্ড করে, তাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে বা শেখার ক্ষমতা বিবেচনা করার উপর ডিপেন্ড করবে। আজকে আগে যে বললাম ক্লাস 1-এর বাচ্চার যে বয়স হবে তার চাহিদা কিন্তু একরকম হবে, যে আমার যে স্যার রয়েছেন বা ম্যাডাম রয়েছেন উনি যেন আমাকে গান গেয়ে গেয়ে নেচে নেচে বা খেলার মাধ্যমে আমাদের যেন শিখিয়ে দেন, এটা তার চাহিদা। তার তখন এই খেলার প্রতি তার আগ্রহ থাকে, তাই প্লে ওয়ে মেথডে আমরা তাকে শেখাতে পারি। কিন্তু ক্লাস 9, 10, 12-এ কি আমরা খেলার মাধ্যমে শেখাবো না, তখন কিন্তু একটা বক্তৃতা মেথড চলে আসবে, নতুবা আলোচনা মেথড চলে আসবে, এই ধরনের একটা মেথড চলে আসবে, কিন্তু প্লে ওয়ে মেথড আসবে না। তো এই শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী তার শিক্ষণ পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যেখানে তার বয়স, তার আগ্রহ বা তার শেখার ক্ষমতা সেটার উপর ডিপেন্ড করছে। তারপর হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আমি এমনভাবে একটা পদ্ধতি নির্বাচন করব যে পদ্ধতিতে আমি তাকে জ্ঞান প্রদান করতে পারি, দক্ষতা, আমার যে স্কিল রয়েছে সেটা আমি তাদের দেখাতে পারি, তাদের সামনে আমার স্কিল অনুযায়ী আমি তাকে বোঝাতে পারি, অর্থাৎ মূল্যবোধ শিক্ষা যেন তার মধ্যে হয়। সম্পদ বা পরিবেশ, অনেক সময় শ্রেণীকক্ষের সুবিধা অসুবিধা দেখতে হবে, ক্লাসরুম সিচুয়েশন। আবার ক্লাসরুম যদি মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম হয়, যেমন একটা ক্লাসরুম রয়েছে এবং এই ক্লাসরুমে আমার 1 to 5, 1, 2, 3, 4, 5 সব ক্লাসের বাচ্চাগুলো আমার কিন্তু একটা স্কুলে রয়েছে। ম্যাক্সিমাম এলপি স্কুলে দেখা যায় একটি ক্লাসরুমে কিন্তু সেই 1 to 5 সবগুলো ছাত্ররা বসে আছে। এখানে কিন্তু আমি একটা পদ্ধতি অবলম্বন করলে হবে না, এখানে কোন পদ্ধতি অবলম্বন করব সেগুলো শ্রেণীকক্ষের সুবিধা অনুযায়ী বা শ্রেণীকক্ষের পরিবেশ অনুযায়ী আমাকে দেখতে হবে। প্রযুক্তির প্রাপ্যতা, এখানে কোনো প্রযুক্তি আছে কিনা, অর্থাৎ টেকনোলজি আছে কিনা, স্মার্ট ক্লাসরুম আছে কিনা না। যদি স্মার্ট ক্লাসরুম থাকে তো এক ধরনের শিক্ষণ পদ্ধতি হবে। শিক্ষণ পদ্ধতি মানে আপনি নিজে নির্বাচন করবেন, এমন কথা নয় যে আপনাকে এই বক্তৃতা পদ্ধতিতে আপনাকে শিক্ষাদান করতে হবে, সেটা ভুল। মনে রাখবেন, আলোচনা পদ্ধতিতে করতে হবে, সেটা ভুল, ঠিক আছে, কিংবা আরও অনেক প্লে ওয়ে মেথডে করতে হবে, সেটা আপনাকে করতে হবে, সেটা ভুল। আপনি মুদ্রা কথা হচ্ছে আপনি যে কোনো পদ্ধতি নির্বাচন করতে পারেন। তো কি কি পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতির মেরিট কি ডিমেরিটস কি, কী করে প্রত্যেকটা পদ্ধতির উদাহরণ দেবেন, সবগুলো আমরা দেখাবো। আজকে একটু সময় লাগবে, তো আমরা আস্তে আস্তে করছি, কিন্তু এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু আপনাকে দেখতে হবে, তাই তো। আপনি অর্থাৎ ওই যে কথাটা বলেছিলাম যে আপনি এই বক্তৃতা পদ্ধতিতে ক্লাস করতেই হবে, আলোচনা পদ্ধতিতে ক্লাস করতেই হবে, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে আপনি যে পদ্ধতি করুন না কেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। মুদ্রা কথা হচ্ছে যে ছাত্ররা যাতে বুঝতে পারে। আপনি আজকে বক্তৃতা পদ্ধতি যদি করেন আর ছাত্ররা যদি সবাই আপনার কথাটা বুঝতে পারে, সবাইকে যদি আপনি ভালো করে বোঝাতে পারেন, মোটিভেট করতে পারেন, তাহলে ইট ইজ বেস্ট, তাই তো। তারপরে দেখুন শিক্ষকের দক্ষতা তো থাকতেই হবে। পদ্ধতি বাস্তবায়নের জন্য শিক্ষকের প্রশিক্ষণ। আপনি বক্তৃতা পদ্ধতিতে ক্লাস করবেন, তার জন্য কি করে বক্তৃতা পদ্ধতিতে ক্লাস করবেন তার জন্য একজন শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ আমরা যে ডিএলএড করি বা বিএড করি এটাও কিন্তু প্রশিক্ষণের একটা অংশ। কিভাবে শিশুকে শিক্ষা দান করতে হয় এটা আমরা ডিএলএড বা বিএডের মাধ্যমে আমরা সাধারণত শিখে থাকি, তাই তো। বা তাছাড়া আমরা যখন টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাই তারপরেও কিন্তু শিক্ষা বিভাগ থেকে আমাদের অনেক সময় অনেক ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যেমন FLN ট্রেনিং রয়েছে, তারপর নিষ্ঠা ট্রেনিং রয়েছে, দীক্ষা ট্রেনিং রয়েছে। এই সবগুলো ট্রেনিংয়ে আমরা কি করি, আমরা কি শিখি যে শিশুদেরকে আমরা কি করে শিক্ষাদান করতে পারি। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমরা শিক্ষণ পদ্ধতি নির্বাচনের সময় বা কোন মেথডটা আমরা ফলো করব ক্লাসরুমে বা পড়ানোর সময়, এটা আমরা বিশেষ করে এই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে আমাকে নির্বাচন করতে হবে। তো বেশ কিছু শিক্ষণ পদ্ধতি রয়েছে, অনেকগুলো শিক্ষণ পদ্ধতি রয়েছে। আজকে আমি এখানে কিছুটা আলোচনা করব। কি কি আলোচনা করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ লেকচার মেথড। 2 নম্বর হচ্ছে আলোচনা পদ্ধতি ডিসকাশন মেথড। 3 নম্বর হচ্ছে প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। 4 নম্বর হচ্ছে প্রবর্তন পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। তারপর হচ্ছে অনুক্রমিক পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। প্রকল্প পদ্ধতি হচ্ছে প্রজেক্ট মেথড। এখানে একটা কথা বলে রাখি, এই যে ডিডাকটিভ মেথড বলুন বা ইন্ডাকটিভ মেথড বলুন, এগুলো কিন্তু বাংলায় তার অনেক নাম আছে, বাংলার অনেক সমার্থক শব্দ আছে। পরীক্ষায় আপনার অনুক্রমিক না দিয়ে আরও কিছু একটা দিতে পারে, প্রবর্তন না দিয়ে আরও কিছু একটা দেবে, কিন্তু ব্র্যাকেটে সবসময় কিন্তু ইন্ডাকটিভ ডিডাকটিভ এগুলো কিন্তু লেখা থাকে। ম্যাক্সিমাম সময় কোয়েশ্চন পেপারে ব্র্যাকেটে বাংলা দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইন্ডাকটিভ ডিডাকটিভ দেওয়া থাকবে। তো বিশেষ করে এই ইংরেজি শব্দগুলো কিন্তু একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন। তারপরে আমরা আলোচনা করব আজকে প্রকল্প পদ্ধতি, তারপর হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি মানে প্রবলেম সলভিং মেথড, হিউরিস্টিক মেথড, তারপর খেলার পথ পদ্ধতি বা প্লে ওয়ে মেথড,
ঐতিহ্যগত পদ্ধতি মানে হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, তারপর যে সক্রিয় শিক্ষণ পদ্ধতি মানে অ্যাক্টিভ লার্নিং মেথড, তারপর হচ্ছে অনুসন্ধানমূলক পদ্ধতি তার মানে হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং, প্রযুক্তি নির্ভর পদ্ধতি মানে টেকনোলজি বেসড লার্নিং, সহযোগিতামূলক পদ্ধতি মানে কোলাবোরেট লার্নিং। তো এই 14টা যে পদ্ধতি এই নিয়ে আজকে আমরা ক্লাস করছি। তো বুঝতে পারছেন ক্লাসটা একটু দীর্ঘ হবে, আমি আগে বলেছিলাম ভাই। তো ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে। চলুন আমরা দেরি না করে প্রথম পদ্ধতিতে চলে যাই। বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথডে কি বলেছে? শিক্ষণের একটি ঐতিহ্যগত এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। অর্থাৎ বক্তৃতা পদ্ধতিটা কি শিক্ষকের একটা ঐতিহ্যগত মানে এটা একটা ট্র্যাডিশনাল মেথড হয়ে গেছে। অর্থাৎ ট্র্যাডিশনালভাবে আমরা কি করি যে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষাদান করি, এটা একটা ট্র্যাডিশনাল মেথড এবং বহুল ব্যবহৃত। অর্থাৎ এটা ম্যাক্সিমাম সময় বা সবচেয়ে বেশি সময় এই পদ্ধতিটা ব্যবহৃত হয়, যেখানে শিক্ষকরা কী করেন মৌখিকভাবে বিষয়বস্তু উপস্থাপন করেন। এবং যেমন আমরা কলেজে যাই, বিশেষ করে আপনি কলেজ ধরতে পারেন, কলেজে টিচাররা কী করে, কলেজে যে প্রফেসররা রয়েছে তারা কি করে, তারা স্টেজে ডায়াসে এসে দাঁড়ালো এবং সামনে ছাত্রছাত্রী থাকলো, তারা কি করলো লেকচার দিয়ে চলে গেল। আমরা বলি না যে কলেজের লেকচারার, কলেজের প্রফেসর, তো এরা কী করে লেকচারার, তাদের কেন বলা হয়? কারণ তারা লেকচার দেয় এবং লেকচারের মাধ্যমেই কলেজ স্টুডেন্টদের তারা কী করে শিক্ষা দান করে, অর্থাৎ মৌখিকভাবে তারা বিষয়বস্তুটা উপস্থাপন করে এবং শিক্ষার্থীরা প্রধানত শ্রোতা হিসাবে অংশ নেয়। কলেজ স্টুডেন্ট যারা রয়েছে বা ছাত্র যারা রয়েছে তারা কি করে, তারা শ্রোতা হিসাবে ভূমিকা নেবে, অর্থাৎ তারা শুধু শুনবে। স্যার লেকচার দেবেন এবং ছাত্ররা সেটা শুনবে এবং শুনে তারা কী করবে, বুঝবে। এটি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। প্রশ্ন আসতে পারে লেকচার মেথডটা কী ধরনের পদ্ধতি? তো লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। এটা হচ্ছে টিচার সেন্ট্রিক, মানে কি শুধুমাত্র টিচারের ভূমিকা রয়েছে, ছাত্রের কোনো ভূমিকা নেই। টিচার শুধুমাত্র তিনি বক্তৃতা দিয়ে যাবেন একটানা একঘেয়েমিভাবে, ছাত্ররা বুঝে বুঝে শুনবে। শিক্ষকরা কখনো এই বক্তৃতা পদ্ধতির মধ্যে ইন্টারফেয়ার সাধারণত করতে পারে না, হয়তো 1-2টা পয়েন্ট বলতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সবসময় কমিউনিকেট করা যায় না। যেখানে শিক্ষক জ্ঞান প্রদানের মূল ভূমিকা পালন করেন, এখানে মূল ভূমিকা কে পালন করেন? শিক্ষক। তো বক্তৃতা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য কি আমরা দেখি, এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, যেটা বললাম। শিক্ষক বিষয়বস্তু ব্যাখ্যা করেন, উদাহরণ দেন এবং মূল ধারণাগুলো উপস্থাপন করেন। শিক্ষক কেন্দ্রিক মানে শিক্ষকই হচ্ছে সর্বা, শিক্ষকই হচ্ছে সবচেয়ে মূল। শিক্ষক কী করেন, বিষয়বস্তুগুলো ব্যাখ্যা করলেন বা উদাহরণ দিলেন এবং মূল ধারণা বা মূল কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তিনি উপস্থাপন করলেন। মৌখিক উপস্থাপনা দিলেন, যেমন ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড কিংবা প্রজেক্টর বা পাওয়ার পয়েন্ট স্লাইডের সাহায্যে বিষয় উপস্থাপন করা হয়। এখানে তিনি ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারেন কিংবা হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন কিংবা প্রজেক্টর বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তিনি কী করতে পারেন, এই বিষয়বস্তুটা উপস্থাপন করতে পারেন, অর্থাৎ আমাদেরকে দেখিয়ে দেখাতে পারেন। পাওয়ার পয়েন্ট স্লাইডে বা প্রজেক্টরে বা হোয়াইট বোর্ডে বা ব্ল্যাকবোর্ডে লিখে তিনি আমাদের বুঝাতে পারেন। এখানে শিক্ষার্থীর ভূমিকা কী? এই যে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কী? শিক্ষার্থীরা সাধারণত শুনে, শিক্ষার্থীরা শুধুমাত্র সাধারণত বলেছে শোনার ভূমিকা পালন করে এবং তারা নোট নেয়। অর্থাৎ শিক্ষক যে পয়েন্টগুলো টিচার লেকচার দিলেন, তো লেকচারের মাধ্যমে শিক্ষার্থীরা কী করলো, তারা নোট নিল, অর্থাৎ দেখে তারা জিনিসগুলো লেখার চেষ্টা করলো এবং প্রশ্ন করতে পারে। শিক্ষার্থীরা যদি কোনো পয়েন্ট বুঝতে না পারে তখন হঠাৎ 1-2টা প্রশ্ন করতে পারে যে স্যার এই জিনিসটা বুঝলাম না, একটু বুঝিয়ে দিন। দ্যাট ইজ দ্য ফান্ডা। বড় শ্রেণীর জন্য উপযুক্ত, এটা কিন্তু লেকচার মেথডটা আগে যে বলেছিলাম কলেজের জন্য, এটা কিন্তু বড় ক্লাসের জন্য সেটা উপযুক্ত। ছোটো ক্লাসে আমরা জেনারেলি বক্তৃতা পদ্ধতি যদি পড়াই তাহলে কিন্তু ছাত্ররা বুঝবে না, ঠিক আছে? তো বড় শ্রেণীর জন্য সেটা উপযুক্ত। এটি একসঙ্গে অনেক শিক্ষার্থীকে পড়ানোর জন্য কার্যকরী। যেমন কলেজে দেখুন একটি ক্লাসে 500, 600, 700, 800 স্টুডেন্ট বসে আছে। শিক্ষক কী করেন, ডায়াসে দাঁড়ালেন বা স্টেজে দাঁড়ালেন, তিনি একটা মাইক্রোফোন হাতে নিলেন এবং মাইকের মাধ্যমে তিনি ক্লাস করেন, অর্থাৎ তিনি এক লেকচারে সমস্ত এই 500-600 ছাত্রকে তিনি মাইকের মাধ্যমে লেকচার মেথডে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন জিনিসটা লেকচারের মাধ্যমে। কিন্তু আজকে এই 500-600 ছাত্রকে যদি এক করে তিনি যদি বোঝাতেন বা পড়াতেন তাহলে কিন্তু সম্ভব হতো না। কারণ এই একটা পিরিয়ডে 45 মিনিটের যে পিরিয়ড, এই পিরিয়ডে 500 ছাত্রকে একটি করে প্রশ্ন করাও কিন্তু যাবে না, তাই তো? তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, প্রত্যেকের নাম জিজ্ঞাসা যদি করতে যাই আমরা এক করে, তবুও কিন্তু 500 জন ছাত্রকে আমরা এই 45 মিনিটে কখনো সম্ভব হবে না, আর ক্লাস আমরা কখন নেব। তাই
এই একসঙ্গে একাধিক, অনেক বেশি, একাধিক বলে ভুল হবে, একসঙ্গে একাধিক বলে কেন ভুল হবে বললাম, কারণ প্রত্যেকটা ক্লাসেই তো মোটামুটি একাধিক থাকে, মানে একের বেশি, 2 জন 3 জন থাকলে তো আমরা একাধিক বলতে পারি, তাই না? তো একসঙ্গে অনেক বেশি ছাত্রকে বোঝানোর জন্য বা পড়ানোর জন্য এই পদ্ধতিটা কার্যকর, এবং জেনারেলি সেটা বড় ক্লাসের জন্য উপযুক্ত হয়। তো বক্তৃতা পদ্ধতির কিছুটা ধরন আছে। ধরন কি? ঐতিহ্যগত বক্তৃতা। শিক্ষক একতরফাভাবে নিয়ম বিষয় ব্যাখ্যা করেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ন্যূনতম। শিক্ষক এখানে এক টানা লেকচার দিয়ে গেলেন, শিক্ষার্থীরা অংশগ্রহণ বেশি করতে পারে না। ইন্টারেক্টিভ বক্তৃতা। শিক্ষক প্রশ্নোত্তর আলোচনা এবং কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে মিথস্ক্রিয়া করেন। কোনো সময় তিনি প্রশ্নোত্তর আলোচনা করেন, এবং প্রশ্নোত্তর আলোচনা কিংবা কুইজের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীর সঙ্গে আলোচনা করেন যে এই যে আমি পড়ালাম এই টপিকটা কী হতে পারে, কে বলতে পারবে দাঁড়াও, বা তুমি বলতে পারবে দাঁড়াও। এই জন্য মধ্যে তিনি 1-2 জনকে প্রশ্ন করেন, কিন্তু এক একজনকে প্রত্যেককে করা সম্ভব না যদি ক্লাসে অনেক বেশি ছাত্র হয়। প্রদর্শনমূলক বক্তৃতা। আগে বলেছিলাম যে লেকচার মেথডে আমরা কি করি, কিছুটা ভিজুয়াল এইডস থাকে বা পাওয়ার পয়েন্ট থাকে বা স্লাইড থাকে বা যা বললাম ডিজিটাল বোর্ড থাকে, এইগুলোর মাধ্যমে তিনি এই জিনিসগুলো বিষয়গুলো দেখিয়ে তিনি ক্লাস করতে পারেন। তো লেকচার মেথডের কিছু সুবিধা আছে, বক্তৃতা পদ্ধতির কিছু সুবিধা আছে। কি আছে আমরা দেখি। সময় সাশ্রয়, অর্থাৎ অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য প্রদান করা যায়, কম সময়ে অনেক বেশি তথ্য প্রদান করা যায়, কম সময়টা বাঁচে। বড় শ্রেণীর জন্য কার্যকর, একসঙ্গে অনেক শিক্ষার্থীকে পড়ানো সম্ভব। বড় ক্লাসরুম যদি হয়, এই যে বললাম 500-600 ছাত্র যদি হয়, তাহলে একসঙ্গে তিনি অনেক ছাত্রকে তিনি এখানে শেখাতে পারেন এই লেকচার পদ্ধতির মাধ্যমে। তারপর দেখি সুসংগঠিত উপস্থাপনা। শিক্ষক বিষয়বস্তুকে সুশৃঙ্খল উপস্থাপন করতে পারেন, অর্থাৎ শিক্ষক কিন্তু খুব ভালো করে জিনিসটা তিনি বুঝাতে পারেন। বিষয়ের প্রাথমিক ধারণা প্রদান, নতুন বিষয় বোঝার জন্য ভিত্তি তৈরি করে। এটা সাধারণত প্রত্যেকটা ক্লাসেই সেরকম হয় যে আমরা পুরানা কিছুর মাধ্যমে নতুন কিছু আমরা শিখতে যাই। তো এই বক্তৃতা পদ্ধতির কিছু অসুবিধা আছে। আমাদের প্রশ্ন কোথা থেকে আসে? প্রশ্ন আসে যে কোনো একটা মেথড দিয়ে দেবে, নিচের কোনটি বক্তৃতা পদ্ধতির সুবিধা নয়, নিচের কোনটি বক্তৃতা পদ্ধতির অসুবিধা নয়, নিচের কোনটি বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এগুলো থেকে প্রশ্ন আসে, বা ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই প্রশ্ন আসবে যেই টপিক থেকে এই পিডিএফটা পড়লে কিংবা আপনি এই ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন। পিডিএফ আপনি পেয়ে যাবেন, কি করে পাবেন আমরা ক্লাসের শেষে বলে দেব বা ক্লাসের মধ্যে বলে দেব, আপনারা দেখতে থাকুন, টেনশনের ব্যাপার নেই। তো বক্তৃতা পদ্ধতির বা এই লেকচার মেথডের অসুবিধা হচ্ছে কি, একমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ মানে কি, শুধুমাত্র শিক্ষক জিনিসটা ডেলিভারি করতে থাকেন, শিক্ষক জিনিসটা বুঝাতে থাকেন, ছাত্ররা অংশগ্রহণ করতে পারে না। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কম হয়, শিক্ষার্থীরা এক এক করে তারা বিশেষ অ্যাক্টিভ হয় না, যা শেখার আগ্রহ হ্রাস করতে পারে, শেখার আগ্রহটা কমায় দিতে পারে। শিক্ষক, টিচার কি, প্রফেসর কি এক এক করে শুধুমাত্র বলে যাচ্ছেন, আমাদের ভালো লাগছে না এবং কিছু প্রশ্নও করতে পারছি না স্যারদের, তখন শিক্ষার্থীদের মনের মধ্যে যেটা একটা যে শেখার যেটা আগ্রহ, সেটা তাদের মধ্যে কখনো কিছুটা সময় দেখা যায় যে কিছুটা কমে যায় তাদের মধ্যে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের ভিন্নতা উপেক্ষিত বলতে আমরা যা বুঝি, বিভিন্ন শিক্ষার্থীর শেখার গতি এবং ক্ষমতার পার্থক্য বিবেচনা করা কঠিন। আজকে আমার ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আচ্ছা 500 ছাত্র আমি বাদই দিলাম, আমি ধরে নিলাম আমার ক্লাসে মাত্র 50 জন ছাত্র থাকে, ওখানে আমি যদি লেকচার মেথডে যাই তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যাচাই করতে পারবো না, প্রত্যেক ছাত্রকে যাচাই করতে পারবো না যে কে আমার কথা ভালো করে বুঝতে পারছে, কে কম বুঝতে পারছে, কে কম কথায় বুঝে যায়, কে বেশি কথায় বুঝে যায়। শিক্ষার্থীরা আমরা জানি সবাই আমরা মানুষ, সব মানুষই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সবার ব্যক্তিগত পার্থক্য থাকে, সবার ব্রেন পাওয়ার সমান থাকে না। কেউ খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করতে পারে, কেউ মোটেই বুঝতেই পারে না, কেউ হয়তো অনেক জিনিসটা ক্যাচ করতে বা বুঝতে অনেক বেশি সময় নেয়। তো লেকচার মেথডের একজন প্রফেসর কিংবা স্যার যে পদ্ধতি লেকচার মেথডে দেবেন, তিনি সেই জিনিসটা যাচাই করতে পারেন না বা বিবেচনা করা তার পক্ষে কঠিন হয়ে যায় যে কোন ছাত্রটা আমার বুঝতে পারলো, কোন ছাত্রটা বুঝতে পারলো না। মনোযোগ হ্রাস হয়ে যায়, মানে মনোযোগটা কমে যায়, শিক্ষার প্রতি যেটা মনোযোগ সেটা কিন্তু কমে যায়। দীর্ঘ বক্তৃতা শিক্ষার্থীদের মনোযোগ হারানোর কারণ হতে পারে। অনেক সময় আমি যদি একঘেয়েমি লেকচার শুধু দিতে থাকি, আপনার কি শুনতে ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না, মনে হবে যে একটু কিছু হাসি ঠাট্টা কিছু নেই,
বা ক্লাসটা একটু মানে সাফল্যমণ্ডিত হচ্ছে না এই ধরনের মনে হবে। সীমিত প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের বোঝার মাত্রা সম্পর্কে শিক্ষকের তাৎক্ষণিক ধারণা পাওয়া কঠিন, যে শিক্ষার্থীরা বুঝতে পারলো কি না বা কতটুকু বুঝতে পারলো এই জিনিসটা শিক্ষক বুঝতে পারেন না, কারণ তাৎক্ষণিক ধারণা তিনি বুঝতে পারেন না। কেন বুঝতে পারেন না? কারণ হচ্ছে এই যে এত ছাত্র একসঙ্গে এতগুলা ছাত্রকে তিনি লেকচার মেথডে করাচ্ছেন, তাই তিনি সেটা বুঝতে অসুবিধা হয়। তো বক্তৃতা পদ্ধতিকে যদি আমরা কার্যকারিতা করতে চাই, অর্থাৎ কার্যকর করতে চাই, তাহলে তার কিছুটা উপায় রয়েছে। কী কী উপায় রয়েছে আমরা একটু দেখে নিই। ইন্টারেক্টিভ করা, ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে হবে। ইন্টারেক্টিভ মানে কি? সবসময় প্রশ্ন উত্তর করতে হবে, বা গ্রুপ আলোচনা করতে হবে, বা কুইজের যোগ দিতে হবে। সবসময় যদি আমরা প্রশ্ন উত্তর করতে থাকি ক্লাসের মধ্যে, তারপর গ্রুপ ডিসকাশনের যদি ব্যবস্থা করা হয়ে থাকে, কিংবা যদি কুইজ কম্পিটিশন করানো হয়ে থাকে, তাহলে কিন্তু ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, তার মনোযোগ বৃদ্ধি হবে। ভিজুয়াল এইডস ব্যবহার, তো ভিজুয়াল এইডস যদি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাহলে চিত্র, ভিডিও, স্লাইড এবং ডায়াগ্রাম এইগুলা ব্যবহার করলে বক্তৃতা পদ্ধতিটা আকর্ষণীয় হয়, অর্থাৎ ছাত্ররা খুব বেশি করে বা ভালো করে বুঝতে পারে। স্লাইডে যদি কিছু দেখানো হয় টিভির পর্দায় বা ডিজিটাল বোর্ডের পর্দায়, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে, তখন জিনিসগুলা ছাত্ররা খুব সহজে বুঝতে পারে বা ক্লাসটা তাদের মনোযোগ হয় বা আকর্ষণীয় হয়। সংক্ষিপ্ত বা সুনির্দিষ্ট, দীর্ঘ বক্তৃতার পরিবর্তে সংক্ষিপ্ত সেশন এবং বিরতি দেওয়া। ক্লাসটা লেকচার মেথডের যেটা ক্লাসটা অতিরিক্ত সময় না নিয়ে ক্লাসটার যে সময়টা কমাতে হবে। দীর্ঘ বক্তৃতা না দিয়ে কম সময়ের মধ্যে আমরা সেশনটাকে শেষ করব এবং কিছুটা বিরতি নেব। বিরতি মানে তাদেরকে কিছুটা রেস্ট দিতে হবে, দীর্ঘ বিরতি না নিয়ে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, অর্থাৎ বক্তৃতার মাঝে শিক্ষার্থীদের ছোটো ছোটো কাজ বা আলোচনায় অংশগ্রহণ নিতে উৎসাহিত করা। যে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটো ছোটো কাজ আমরা দিতে পারি বা তাদের আলোচনায় অংশগ্রহণ করাতে উৎসাহিত করতে পারি। যে গ্রুপ ডিসকাশন হচ্ছে, তোমরা সবাই অংশগ্রহণ করো, বা প্রত্যেকে আমরা গ্রুপ বানিয়ে এই গ্রুপের মধ্যে একটা কাজ দিয়ে দিলাম যে সবাই মিলে তোমরা এই কাজটা করো, একজন তোমরা গ্রুপ লিডার হয়ে যাও। তো আমি শুধু আমার বক্তৃতা পদ্ধতিতে আমি শুধু লিডারগুলোকে ক্যাচ করব, যে ওই তোমার গ্রুপে কি আলোচনা হলো, তুমি এসে প্রেজেন্টেশন দাও। তো এখানে গ্রুপের সবাই কি করবে, এই গ্রুপ লিডারকে মানবে এবং সবার মতামত তারা গ্রুপ লিডারের কাছে তুলে ধরবে, অর্থাৎ সবাই সেখানে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, এই ধরনের ব্যবহারিক উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। তো একটা উদাহরণ আছে, তো উদাহরণ আর দিচ্ছি না, এবার আমরা পরবর্তীতে যাই। আলোচনা পদ্ধতি, এতক্ষণ আমরা দেখলাম যে লেকচার মেথড, এবার আমরা দেখব ডিসকাশন মেথড। ডিসকাশন মেথড মানে কি বুঝলেন? ডিসকাশন করা, ভেরি সিম্পল। আলোচনা মানে কি? আলোচনা করা। আমরা 2-3 জন মিলে একসঙ্গে আলোচনা করবো, দ্যাট ইজ কল আলোচনা পদ্ধতি। কিন্তু তারও কিছু বৈশিষ্ট্য আছে, তারও কিছু আমাদের সুবিধা আছে, অসুবিধা আছে, সবগুলো জিনিস একটু আমরা দেখে নেব এক ঝলক। শিক্ষণের একটি সক্রিয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। আচ্ছা, আগের যেটা ছিল সেটা কি ছিল? শিক্ষক কেন্দ্রিক। মাথায় রাখবেন, আগেরটা ছিল শিক্ষক কেন্দ্রিক। বক্তৃতা পদ্ধতি একটা শিক্ষক কেন্দ্রিক, আর আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড হচ্ছে একটা কি? শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা বিষয়বস্তু নিয়ে মুক্তভাবে আলোচনা, তাদের মতামত বিনিময় এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে শিখে। এখানে শিক্ষার্থীরা কী করতে পারে? শিক্ষক যে বিষয় নিয়ে আলোচনা করছেন, এখানে ছাত্ররা মুক্তভাবে আলোচনা করতে পারে। অর্থাৎ স্যার এটা কি বুঝলেন? আমি বুঝলাম না স্যার, এটা কি করে হলো স্যার? অর্থাৎ স্যারকে অনেক বেশি প্রশ্ন করা যায়, শিক্ষককে এখানে অনেক বেশি প্রশ্ন করা যায়, অনেক ডাউট ক্লিয়ার হয়ে যায়। না স্যার, এটা না হয়ে যদি এরকম হতো তাহলে মনে হয় ভালো হতো, এই ধরনের মতামত বিনিময় করা যায়। বা না স্যার, এটা তো আমার কাছে ভালো লাগছে না, অর্থাৎ ক্রিটিসিজম আপনি বের করতে পারেন। দ্যাট ইজ কল সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে তারা শিখে আলোচনা পদ্ধতিতে। এই পদ্ধতিতে শিক্ষক সাধারণত সুবিধা দানকারী। আলোচনা পদ্ধতিতে শিক্ষক কিন্তু এজ এ টিচার নয়, শিক্ষক এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। আলোচনা পদ্ধতিতে শিক্ষক কী হিসাবে কাজ করেন বা আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কী? প্রশ্ন আসতে পারে। ডিসকাশন মেথডে একজন শিক্ষকের ভূমিকা কী? তো শিক্ষকের ভূমিকা হচ্ছে সুবিধা দানকারী বা এজ এ ফ্যাসিলিটেটর। ঠিক আছে, ফ্যাসিলিটেটর, ঠিক আছে ভাই, হিসাবে কাজ করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করেন। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে প্রত্যেকটা কাজে, এখানে শিক্ষক কী করেন? তাদেরকে উৎসাহিত করতে পারেন। আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্য আমরা দেখি।
আলোচনা পদ্ধতিটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। আগে বলেছিলাম শিক্ষার্থীরা নিজেরা বিষয় নিয়ে চিন্তা করতে পারে, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, তাছাড়া প্রশ্ন করতে পারে, মতামত প্রকাশ করতে পারে। মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া মানে কি? শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষার্থী মানে একজন আরেকজন, তারা পড়ুয়ার মধ্যে কিংবা পড়ুয়া এবং শিক্ষকের মধ্যে দ্বিমুখী যোগাযোগ থাকে, অর্থাৎ সবাই মিলে আলাপ আলোচনা করার সুযোগ পায়, একজনে আরেকজনের কথাটা মানে তার মনের যে কথাটা সেটা শেয়ার করতে পারে। মুক্ত চিন্তার প্রকাশ, আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থী কী করতে পারে? তার মনের মধ্যে আজ এই টপিক নিয়ে যত চিন্তা চলে আসে সে কিন্তু সবগুলো শেয়ার করতে পারে, এখানে কোনো বাধ্যকতা নাই। শিক্ষার্থীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করার সুযোগ দেওয়া হয়। গ্রুপ বা শ্রেণীভিত্তিক, সাধারণত ছোট দলে বা পুরো দলের সাথে আলোচনা করা হয়। সাধারণত কী করা হয়? ছোট দলে কিংবা পুরো শ্রেণীর সাথে আলোচনা হয়। তারপর দেখি আলোচনা পদ্ধতির ধরন। আলোচনা পদ্ধতির বেশ কিছু ধরন আছে, যেমন ধরুন শ্রেণী আলোচনা। শ্রেণী আলোচনা মানে কি ভাই? ক্লাসরুম ডিসকাশন। আমরা আলোচনা কী প্রকারে আমরা আলোচনা পদ্ধতি আমরা একটু দেখি। আমরা অনেক সময় কী করি? ক্লাসরুমে ডিসকাশন করি। পুরো শ্রেণী একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষকের নির্দেশনায় আলোচনা করে। আপনি একজন শিক্ষক, আপনি ক্লাস 3-তে গেলেন, গিয়ে বলেন যে আজকে আমরা হাতি নিয়ে পড়বো, হাতি নিয়ে জানবো, ঠিক আছে? তোমরা হাতি দেখেছো তো? হ্যাঁ। তো হাতিটা কেমন, হাতিটা কী করে হয়, তো তোমরা প্রত্যেকে একটা করে হাতির একটা ছবি অঙ্কন করো দেখি, তখন তারা আনন্দ পাবে, মজা পাবে, ঠিক আছে? তো হাতি নিয়ে কার কি মনে হয় তোমরা সবাই নিজেদের মধ্যে একটু ভাবো তো, ডিসকাস করো তো, আমিও তোমরা কথাগুলো শুনবো, হাতি নিয়ে আজকে আমরা গল্প করব। তো তাতে করে তারা কী করে? ছাত্ররা মনোযোগ তাদের বৃদ্ধি হয়। অর্থাৎ শিক্ষকের নির্দেশনা দিলেন যে হাতি নিয়ে আলোচনা করব, তার মানে ছাত্ররা সবাই পুরো ক্লাস হাতি 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 হাতি। তারপরে যে গ্রুপ ডিসকাশন, গ্রুপ আলোচনা, তখন শিক্ষক কী করলেন? ক্লাসরুমটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য বললেন যে তোমরা কাজ করো এই 5 জন, এই গ্রুপে 5 জন, ওই গ্রুপে 5 জন, ওই গ্রুপে 5 জন, ওই গ্রুপে 5 জন, 20 জনকে আপনি 4টা ভাগে ভাগ করে দিলেন। এবার গ্রুপ একে বললেন যে তোমরা হাতি সম্বন্ধে তোমাদের কার কি মনে হয় তোমরা একটা কপিতে সবাই মিলে লেখো। গ্রুপ বিকে বললেন তোমরাও সেম হাতি সম্বন্ধে তোমরা কি মনে হয়, নিজেদের চিন্তা ভাবনা। হাতি দেখেছো তো, হাতিটা দেখতে কেমন, হাতিটা কি খায়, বা হাতির কাজ কি, হাতির দিয়ে ভালো কাজ কি হয়, হাতি দিয়ে খারাপ কাজ কি হয়, এই সবগুলো মিলিয়ে তোমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা খাতায় তোমরা এই পয়েন্টগুলো লিখে নাও, বা হাতি সম্বন্ধে তোমরা যার যা মনে হয় তোমরা লেখো, বা যদি লিখতে না পারো তাহলে আমাকে বলো, সবাই মিলেমিশে আমাকে বলো গ্রুপের মাধ্যমে। তখন তারা নিজেদের মধ্যে ডিসকাশন করে পয়েন্টগুলো শিক্ষককে বলবে, অর্থাৎ গ্রুপ ডিসকাশনে আলোচনা থাকবে। বিতর্ক বা ডিবেট, এখানে দুটি দল বিপরীতমুখী মতামত আলোচনা করতে পারে। এখানে আলোচনা মানে কি? ডিবেট কম্পিটিশনও হতে পারে। তো আলোচনা পদ্ধতির সুবিধা কি? এটা হচ্ছে সক্রিয় শিখন। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে জ্ঞান অর্জন করে, মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন। শিক্ষার্থীরা অ্যাক্টিভলি এখানে অংশগ্রহণ করে এবং জ্ঞান অর্জন করে। সমালোচনামূলক চিন্তা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণের মাধ্যমে সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে। তারা স্যার এটা তো এরকম হচ্ছে না, আমার মনে হয় এটা যদি, যেমন আপনি ধরে নিন কাগজের একটা নৌকা, আপনি কী করলেন? কাগজের নৌকা একটা বানিয়ে দিলেন। তো নৌকাটা বানালে আপনি এক ধরনের নৌকা বানালেন, মানে কি এখন বুঝাতে পারছি না, আমি দেখাতে পারছি না, ভিজুয়াল হলে দেখাতাম যে নৌকার যে নিচ সাইড, নৌকার যে নিচের অংশ সেটা একটু ত্রিভুজের মতো হয়ে গেছে। আপনি একটা নৌকা বানালেন, যে নৌকার নিচের সাইডটা কাগজ দিয়ে নৌকা বানালেন, সেটা নিচের সাইডটা কী হয়ে গেল? ত্রিভুজের মতো আপনি তাকে বানানো শেখালেন। তো আরেকজন ছাত্র বললো না স্যার এটা তো নিচেরটা তো মানে কী হয়ে গেছে? ত্রিভুজের মতো হয়ে গেছে, এটা তো মানে মাটিতে বসানো যাচ্ছে না, এটা তো কোনো এক জায়গায় স্থির অবস্থায় বসাতে পারছি না, পড়ে যাচ্ছে। তো স্যার আমি মনে হয় এই ধরনের বানাই। তো ছাত্ররা কী করলো? একটা ছাত্র আরেক ধরনের নৌকা বানানো কাগজ দিয়ে, যেটা নৌকার যে নিচু অংশ সেটা সমতল করলো, সমতল দিয়ে নৌকা বানালো। তার মানে তখন এই দেখুন স্যার আমি সমতল বানিয়েছি, তার মানে এটা কিন্তু এবার মাটিতে বসবে, এবার আমি রশি বেঁধে এটাকে টেনে টেনে নিয়ে যেতে পারবো, এটা পড়বে না। তো এই দেখুন তার মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসলো, সৃজনশীলমূলক চিন্তাভাবনা চলে আসলো এই সমালোচনামূলক চিন্তার মাধ্যমে। তারপর এখানে দলগত দক্ষতা, এখানে তারা দলগত কাজ করে বা দলের গ্রুপের যে লিডার থাকে তার নেতৃত্ব প্রদানের সে সুযোগ পায় এবং যোগাযোগ দক্ষতাটা উন্নত হয়। এই ধরনের যদি ডিসকাশন গ্রুপে আমরা ক্লাস করি তাহলে শিশুদের আগ্রহ বৃদ্ধি পাবে, শিশুদের মতামত প্রকাশের সুযোগ তাদের শেখার আগ্রহ বাড়ায়।
তারা যত বেশি মতামত প্রকাশ করতে পারে তত কিন্তু তারা শেখার উৎসাহ তাদের বৃদ্ধি হয়, একঘেয়েমি ভাবটা তাদের চলে যায়। বাস্তব জীবনের প্রস্তুতি, সেই বাস্তব জীবনের আলোচনা এবং সমস্যার সমাধানে তারা দক্ষতা তাদের বৃদ্ধি হয়। তো এবার দেখবো আমরা আলোচনা পদ্ধতির কিছুটা অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হচ্ছে এই পদ্ধতির সময় সাপেক্ষ। এবার একটু ভেবে দেখুন তো, আপনি প্রত্যেককে এক এক করে যদি কাগজের নৌকা বানাতে দেন, যে তোমরা সবাই এক এক করে কাগজের নৌকা বানাও, বানানো তো শিখবে, সব কিছু ঠিক আছে, কিন্তু সময় কতটুকু যাবে ভেবে দেখছেন? বিষয়ের গভীর আলোচনার জন্য বেশি সময় লাগতে পারে, ঠিক আছে। অসম অংশগ্রহণ, কিছু শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নিতে পারে, অন্যরা নীরব থাকতে পারে। যেমন আপনি গ্রুপ ডিসকাশন করলেন, 10 জনকে দিয়ে একটা গ্রুপ বানালেন, আপনি লক্ষ্য করলেন না, দেখলেন 5 জন কী করছে, খুব মনোযোগ দিয়ে কাজ করছে, সবাই অংশগ্রহণ করছে, বাকি 5 জন চুপচাপ বসে আছে, খালি ওদের কথাটা শুনছে, কেউ কিছু নিজের মত করে প্রকাশ করতে পারছে না। সুতরাং এটা একটা অসম অংশগ্রহণ বলতে পারে, অর্থাৎ কোনো শিক্ষার্থী কী করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। অংশগ্রহণ করতে পারে না মানে সে জানে না, তার শেখার ক্ষমতা কম, বোঝার ক্ষমতা কম, যার জন্য। বিষয় ভ্রষ্টতা, আলোচনা মূল বিষয় থেকে সরে যেতে পারে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আলোচনা মানে মূল বিষয় থেকে সরে যেতে পারে মানে কি, আমি যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, আমি এই ডিসকাশনে যাব, তারপর এক ডিসকাশন থেকে আরেক ডিসকাশনে চলে যাব, এক টপিক থেকে অন্য টপিকে আমি চলে যেতে পারি। তার ফলে আমার যে মূল যে বিষয়টা আমি শেখাতে চলেছি এটা হয়তো আমার বাদ পড়ে যেতে পারে। যেমন আমরা অনেক সময় গল্প করি না, 2-3 বন্ধু মিলে যখন কথা বলি, তো দেখুন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে শুরু করছি, তো ওই বিষয় নিয়ে কথা বলতে বলতে আর কত বিষয় আমরা কথা বলে দেবো আমরা নিজেই জানি না। পরে দেখা যাবে আমি তো তাকে যা কথাটা বলার ছিল সেটাই তো বলিনি, তাই তো। তো এই ধরনের অনেক সময় মিসম্যাচ হয়ে যায় বেশি আলোচনা করতে গেলে। এখানে শিক্ষকের দক্ষতা প্রয়োজন আছে। এই যে আলোচনা ক্লাসে শিক্ষার্থীদের কি করে কন্ট্রোল করবেন, শিক্ষার্থীদের অনেক বেশি শিক্ষার্থীকে একসঙ্গে যে আলোচনা পদ্ধতিতে কীভাবে তিনি ট্যাকল দিবেন, সেটার জন্য শিক্ষকের অনেক বেশি দক্ষতা দরকার আছে। শিক্ষক যদি দক্ষ না হন তাহলে কিন্তু সবাইকে কন্ট্রোল দিতে পারবে না, ক্লাসটা হই হাল্লা হয়ে যাবে। আর আপনি যদি আবার একটু ধমক দিয়ে দেন, চুপ, এদের যদি ধমক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সব ক্লাস খেসতে গেল। সবাই শিক্ষার্থী যখন ভয় পেয়ে যাবে, তখন আর আপনাকে কেউ আপনার আলোচনা অংশগ্রহণ করবে না। তো এমনভাবে ট্যাকল দিতে হবে যাতে ক্লাসটা লক্ষ্যভ্রষ্ট না হয়, শ্রেণীকক্ষটা আমাদের মোটামুটি আমাদের যে ক্লাসরুম সিচুয়েশন সেটা বজায় থাকে, বেশি হই হাল্লা না হয় এবং ক্লাসটা সুন্দর মতো সাকসেস হয়। তার জন্য শিক্ষকের দক্ষতার প্রয়োজন আছে। এটা বড় শ্রেণীর জন্য কঠিন, আলোচনা পদ্ধতি বড় শ্রেণীর জন্য কঠিন। কারণ কি, এক এক করে আলোচনা সবাই যদি কথাবার্তা বলে থাকে, তাহলে বড় ক্লাসে বা বেশি সংখ্যক শ্রেণীর ক্লাসে, যে সকল ক্লাসে অনেক বেশি ছাত্র আছে, তাদের জন্য আমরা কিন্তু সেই আলোচনা পদ্ধতি করাতে পারি না, কঠিন হয়ে যাবে। হবে কি না হবে না বলুন তো? অত্যাধিক শিক্ষার্থী থাকলে আলোচনা ব্যবস্থাপনা জটিল হতে পারে। তো আলোচনা পদ্ধতির কার্যকরতা বৃদ্ধির উপায় কী দেখি আমরা। সুনির্দিষ্ট বিষয় নির্বাচন, আলোচনার জন্য স্পষ্ট ও প্রাসঙ্গিক বিষয় নির্বাচন করতে হবে। যে কী বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই আলোচনার বিষয়টা যেন একদম স্থির থাকে, আমরা কোনো অবস্থাতেই আমাদের টপিক চেঞ্জ করব না। আমরা আজকে আলোচনা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমরা এবার আজকের ক্লাসে শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাই করি না কেন। আমরা কখনো অন্য কোনো টপিকে যাব না, বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামারের কোনো ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আমরা শিফট করব না। কারণ কি, কারণ আমরা নির্দিষ্ট বিষয় আজকে বেছে নিয়েছি যে আমরা শিক্ষণ পদ্ধতি শিখব বাংলা প্যাডাগজির। তার মানে আমরা সুনির্দিষ্ট বিষয় নির্বাচন করেছি। তার মানে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, আমরা বাংলা ব্যাকরণের কোনো অংশ আমরা এখানে টেনে আনব না। ক্লিয়ার? নিয়মকানুন নির্ধারণ, কিছু নিয়মকানুনগুলো নির্ধারণ করে দিতে হবে। যেমন সময়সীমা, যদি কাগজের নৌকা বানাতে দেই, তোমরা সবাই কিন্তু তোমাদের কাছে 3 মিনিট সময় আছে, তার মধ্যে নৌকা বানাতে হবে। সময় যদি নির্ধারণ করে দিই তাহলে সময়টা বেঁচে যাবে, তাই তো? নাহলে কেউ হয়তো দেখবেন 1 ঘন্টায় বানাচ্ছে, কেউ আধা ঘন্টায় বানাচ্ছে, কেউ 15 মিনিটে বানাচ্ছে, ক্লাসটা লাঠে চলবো। সম্মানজনক মত প্রকাশ, আলোচনা এমনভাবে আমরা তাদের নিজেদের স্বাধীনতা দেব যে তোমাদের যা মনে হয় তা বলো। তার মানে তা নয় যে একজন আরেকজনকে গালি দিয়ে দেবে বা একজনের কথায় আরেকজনের মনে আঘাত লেগে যায়, সেই রকম স্বাধীনতা আমরা তাকে দেব না। তার জন্য একটা রুলস রেগুলেশন থাকতে হবে। এবং শ্রবণের নিয়ম স্থাপন, যে একজন যখন কথা বলবে বাকিরা কিন্তু শুনতে হবে।
সবাই একসঙ্গে কথা বলে চলবে না। সবাই একসঙ্গে কথা বলে কে কার কথা শুনবে? একজন ক্লাসের একজন যখন কথা বলবে, আলোচনা ডিসকাশন মানে কি, সবাই আলোচনা করবে, সবাই নিজে নিজের মত দেবে, কিন্তু এক এক করে একজনে যখন কথা বলবে তখন বাকিরা কিন্তু তোমরা সাইলেন্ট থাকবে। তার কথাটা শেষ হওয়ার পর আরও একজন কথা বলবে। এইভাবে আপনি নিয়ম করে দেবেন যে তুমি প্রথমে বলবে, তারপর তুমি বলবে, তারপর তুমি বলবে, তারপর তুমি বলবে, এই ধরনের একটা নিয়ম দিতে হবে। এবার শিক্ষকের ভূমিকা কী? শিক্ষকের উচিত আলোচনাকে দিক নির্দেশনা দেওয়া এবং বিষয় ভ্রষ্টতা রোধ করা। শিক্ষকের ভূমিকা হচ্ছে আলোচনাটা কোন দিকে যাচ্ছে, কোনো উল্টাপাল্টা মোড় নিচ্ছে না তো, সঠিক রাস্তায় যাচ্ছে তো আমাদের আলোচনা, এই দিকে তিনি দেখতে হবে। এবং যদি দেখা যায় যে না, আমি তো যে টপিক, আমি যে আলোচনা দিয়েছি, ছাত্ররা তো আমার এই টপিক থেকে বাইরে চলে যাচ্ছে, তখন আপনি তাকে এখানে বেঁধে দেবেন যে না 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 না, আমি এই টপিক নয়, আমি তো ওই টপিক বলেছিলাম, তোমরা ওখানে কেন চলে গেলে, আবার ব্যাক টু দ্য পয়েন্টে চলে আসো। এইভাবে শিক্ষকের এখানে ভূমিকা রয়েছে। ছোট ছোট দল গঠন করতে হবে। ছোট ছোট দল গঠন করলে কি হবে, ম্যাক্সিমাম সব ছাত্রছাত্রীরা কিন্তু অংশগ্রহণ করতে পারে। বড় শ্রেণীকে ছোট ছোট দলে ভাগ করে আলোচনা সহজ করা। ঠিক আছে, একসঙ্গে যদি 50 জনের গ্রুপ করে দিই তাহলে কি করে হবে? সবাই হই হাল্লা করে, যে 5 জন 5 জন বা 4 জন 4 জন যদি গ্রুপ করি তাহলে সবাই মতামত দিতে পারবে, সবাই সবার কথাটা শুনতে পাবে, আলোচনাটা ভালো হবে। হ্যাঁ, প্রশ্ন এবং উদ্দীপক ব্যবহার। বিভিন্ন চিন্তাশীল প্রশ্ন, যে এই টপিক থেকে তোমাদের কী মনে হয়, তোমরা প্রশ্ন করো তো, যে এটা কেন হলো, কী করে হলো, এই ধরনের যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তোমরা নিজে নিজে বের করো, এবং তারা নিজেরাই নিজে কিন্তু উত্তর দেবে। প্রশ্ন করবে তারাই, কিন্তু উত্তরও কিন্তু তারা দেবে। আর যদি কোনো উত্তর যদি তাদের জানা না থাকে তাহলে শিক্ষক তাদের উত্তরদানে সাহায্য করবেন, যাতে করে তারা বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা শুরু করা যায়। সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। এখানে শিক্ষকের একটা বিরাট কর্তব্য হচ্ছে, বিশেষ কর্তব্য কি, সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেখতে হবে যে সব ছাত্ররা আমার এখানে অংশগ্রহণ করছে কিনা না, পার্টিসিপেট করছে কিনা না। অনেক ক্লাসে আছে যে লাজুক ছাত্র আছে কিংবা নীরব শিক্ষার্থী আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে যে এই তোমরা করতে হবে, কিন্তু দেখো তারা কি মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তাই না, তুমিও করো, দেখবে কত মজা লাগবে, কত আনন্দ লাগবে, ঝলক দিখলা যা। তাদের কি করতে হবে, একটা আনন্দ মজা দিতে হবে। আচ্ছা, আলোচনা পদ্ধতি এবং বক্তৃতা পদ্ধতি আমরা আলোচনা করলাম, বোঝা গেল। কিছু সমস্যা আছে, আমি আবার বলছি, যদি কোনো সমস্যা থাকে টপিকগুলোর মধ্যে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এবং আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি যার নাম হচ্ছে সহজগুরু অ্যাপ। আপনি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন, কিন্তু পিডিএফটা আপনি পড়তে পারবেন। ঠিক আছে, পিডিএফটা পড়তে পারবেন আপনি এই অ্যাপের মাধ্যমে। ঠিক আছে ভাই, যদি পিডিএফটা চান তাহলে অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে আপনি পিডিএফটা পড়তে পারবেন। আর সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখলে আপনার পিডিএফটা পড়া লাগবে না। ক্লাস দেখার সঙ্গে সঙ্গে আমরা শুধু এখানে যা লেখা আছে আমরা শুধু তা বলছি না, আর অনেক কিছু জিনিস আপনাদেরকে, ছোট ছোট জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো পয়েন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে যে আপনারা বুঝতে পারেননি, সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। আমরা পরবর্তী ক্লাসে কিংবা কমেন্টের মাধ্যমে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ক্লিয়ার? দুটা আমরা গেলাম, দুটা কেমন হলো বলুন তো? ক্লিয়ার হলো দুইটা টপিক? তো এবার আমরা দেখব প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মানে কি এবার আমরা একটু দেখি। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন। আচ্ছা, প্রদর্শন মানে কি? প্রদর্শন করা, প্রদর্শন মানে কি? দেখা, দেখে দেখে শেখা। দেখে দেখে বলতে কি আমি নকল করা না, কোনো কিছু দেখে তারপর ওই জিনিসটা দেখে শেখা। আমি কোনো কিছু জিনিস আমার সামনে ছিল, ওই জিনিসটা দেখলাম, দেখার পর ওই জিনিস সম্বন্ধে আমি শিখলাম, দ্যাট ইজ কল্ড প্রদর্শন। যেমন আমার সামনে একটা রাস্তা আছে, আমি যেখানে বসে আছি এবারে আমার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমি দেখলাম, রাস্তার দিকে একটা গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে, কিছু মানুষ যাতায়াত করছে। তো এটা থেকে আমি কি শিখলাম? যে মানুষ রাস্তার শুধু বাম পাশেই হাঁটে, নিজের বাম পাশ দিকে গাড়ি যায়, এবং এই বাম পাশের যে ফুটপাত আছে ওই ফুটপাতে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে, কেউ কিন্তু ডান সাইডে যাচ্ছে না। ঠিক আছে, যেখানে স্পিড ব্রেকার থাকবে সেখানে একটু গাড়ি ব্রেক করতে হবে। এই জিনিসগুলো আমি শিখলাম, এই যে রাস্তাটা দেখে কিন্তু এই জিনিসগুলো আমি এবার শিখলাম। তাই এটাকে প্রদর্শন পদ্ধতি, ডেমনস্ট্রেশন হতো। আরও আছে, আমরা ক্লিয়ার করছি। প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড হচ্ছে শিক্ষণের একটি কার্যকর পদ্ধতি
যেখানে শিক্ষক বা বিশেষজ্ঞ কোনো বিষয়, প্রক্রিয়া, দক্ষতা বা ধারণা ব্যবহারিকভাবে দেখান, মানে তিনি সেটা ব্যবহার করে দেখান, যে এই দেখো, মানে প্রমাণিক একটা প্রমাণ সহকারে তিনি দেখান বা প্রদর্শন করেন, যাতে শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে শিখতে পারে। ঠিক আছে, শিক্ষক সেই জিনিসটা যেটা দেখাবেন, যাই কিছু শিক্ষক দেখান না কেন, সেটা একদম ব্যবহার করে দেখাবেন, যে ওই জিনিসটা ওই হচ্ছে ব্যবহার, এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করতে হয়, যাতে করে শিক্ষার্থীরা সরাসরিভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তারা কি করতে পারে, শিখতে পারে। তার কিছু বৈশিষ্ট্য কি, যেমন ধরো দেখে নিই আমরা। এক নম্বর হচ্ছে ব্যবহারিক উপস্থাপনা। শিক্ষক কোনো কাজ বা কোনো কিছু পরীক্ষা বলতে আমরা যে এক্সাম দিচ্ছি এই পরীক্ষা নয় কিন্তু ভাই, সায়েন্টিফিক পরীক্ষার কথা বলছি। সায়েন্টিফিক পরীক্ষা বুঝলেন তো, সায়েন্টিফিক পরীক্ষা। তারপর প্রক্রিয়া বা দক্ষতা সরাসরি প্রদর্শন করেন। ঠিক আছে, যে কোনো কাজ সরাসরি তিনি কাজটা করে দেখালেন, যে এই দেখো আমি এইভাবে কাজটা করলাম, তোমরা ওইভাবে করো। ঠিক আছে, যে কোনো পদ্ধতি, যে এই কাজটা এইভাবে হচ্ছে না, তো কোনো ব্যাপার নয়, দেখো আমি ওইভাবে করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এই ক্লাসটা এইভাবে হচ্ছে না, এই কাজটা ঠিক আছে, চলো আমি অন্য একটা উপায়ে তোমাদের করে দিচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে তিনি অন্য একটা পদ্ধতিতে করে দিলেন, অন্য একটা প্রক্রিয়ায় তিনি করে দিলেন, যেটা ছাত্ররা সামনে করলেন, এবং ছাত্ররাও আপনার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে সেটা করে নিল, যার ফলে শিখে নিল। সরাসরি প্রদর্শন করেন। পর্যবেক্ষণ ভিত্তিক, শিক্ষার্থীরা দেখে এবং শুনে শেখে, কখনো কখনো হাতে কলমে অংশ নেয়। ঠিক আছে, যেমন আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে অঙ্ক করতে গেলে আমরা কি করতে পারি, আমাদের দেশলাইয়ের কাঠি ব্যবহার করতে পারি। ছোটো ক্লাসে আমরা ম্যাথস করাতে দেশলাইয়ের কাঠি ব্যবহার করতে পারি, বা পাথরের গুটি আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে দেখো কয়টা গুটি আছে, এখানে আছে 4টা গুটি, 1 2 3 4, এরপর হচ্ছে পাথরের গুটি, এখানে আরও 2টা গুটি আছে, এই 4টা গুটি আর এই 2টা গুটি কি হয়ে গেল, এই 2টা গুটি মিলে কয়টা গুটি হয়ে গেল, এখানে দেখো তো কটা গুটি হয়ে গেল, এখানে হয়ে গেল 6টা গুটি। তার মানে এই দুইটা কী করলাম আমরা, একসঙ্গে মিলালাম, একসঙ্গে মিশালাম। তো একসঙ্গে যখন মিশাবো সেটাকে কি বলা হয়, যোগ বলা হয়। এইভাবে তোমরা এখানে 3টা গুটি যদি থাকে, এখানে 2টা গুটি থাকে, সব কটা মিলাও তো দেখি কয়টা হয়। অর্থাৎ শিক্ষক একবার কিন্তু করে দেখিয়েছেন ব্যবহার করে পদ্ধতিটা, তারপর তিনি ছাত্রকে বলছেন যে আমি এটা করলাম, এবার তোমরা করো। ঠিক আছে ভাই, তো শিক্ষার্থীরা দেখে শিখলো, শুনে শিখলো, এবং কখনো কখনো হাতে কলমে অংশ নিল। মানে কি, এই যে শিক্ষার্থীরা নিজেও এইভাবে 3টা গুটি হাতে নিল, তারপর আরও 2টা গুটি হাতে নিল। আমি তো এবার খাতায় আঁকছি, দেখাতে পারছি না, তো শিক্ষার্থীরা কী করলো, হাতে নিল, নিয়ে তারা কী করলো, গুটিগুলো গণতে শুরু করলো। তারপর দেখি দৃশ্যমান এইডসের ব্যবহার। কিছুটা দৃশ্যমান জিনিস, যেগুলো মডেল, যন্ত্রপাতি, চার্ট, ভিডিও কিংবা সরঞ্জাম ব্যবহার করা উচিত। শিক্ষক নির্দেশিত, শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন, তবে শিক্ষার্থীদের প্রশ্ন বা অংশগ্রহণ সুযোগ থাকতে হবে। প্রদর্শন পদ্ধতিতে শিক্ষক বেশিরভাগ সময় তিনি কী করেন, তিনি প্রথমে দেখান, যে কোনো জিনিস তিনি প্রথমে দেখাবেন বা পর্যবেক্ষণ করাবেন, তারপর ছাত্ররা করবে। তবে শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ থাকতে হবে, যদি কোনো জিনিসে তারা যদি না বুঝে, তাহলে সেটা যেন সে প্রশ্ন করতে পারে। তো বিজ্ঞানভিত্তিক অনেক প্রদর্শন রয়েছে, যেমন বিজ্ঞানের পরীক্ষা, সায়েন্সের অনেক ল্যাবরেটরিতে পরীক্ষা হয়, যেমন রাসায়নিক বিক্রিয়া বা পদার্থবিজ্ঞানের নীতি, এগুলো আমরা সায়েন্সে আমরা পরীক্ষা করে প্রমাণ করতে পারি। দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, যেমন কারিগরি দক্ষতা, যেমন কাঠের কাজ, সেলাই, কম্পিউটার সফটওয়্যারের ব্যবহার, এগুলো আমরা সরাসরি দেখি। মডেল মানে মানবদেহ মডেল বা যন্ত্রের কারখানা, এই ধরনের অনেক কিছু প্রদর্শন পদ্ধতি আমরা দেখাতে পারি। প্রদর্শন পদ্ধতির সুবিধা কি, একটু সহজে দেখে নেই। বাস্তব অভিজ্ঞতা, তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের সাথে সংযুক্ত করা। তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের সাথে সংযুক্ত করা, অর্থাৎ আমার যেটা জ্ঞান রয়েছে, আমার যে জ্ঞানটা রয়েছে, জ্ঞানটা আমি কি করলাম, জ্ঞানটা আমার মধ্যে থাকলো না, আমি সেটাকে ব্যবহার করে বাস্তবে রূপায়ণ করলাম। ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা আমার তৈরি হয়ে গেল, যে আমি যা শিখলাম সেটা আদৌ সত্যি কিনা না, এইভাবে আদৌ হয় কিনা না, এটা আমি নিজে প্রুভ করে দেখাতে পারি এই প্রদর্শন পদ্ধতিতে। স্পষ্ট বোঝাপড়া, দৃশ্যমান প্রদর্শন শিক্ষার্থীদের জটিল ধারণা বুঝতে সাহায্য করে। অনেক সময় অনেক কঠিন জিনিস আমরা যেগুলো বুঝতে পারি না, কিন্তু সেগুলো যখন আমাদের কেউ ডাইরেক্ট দেখিয়ে দেয় সরাসরি আমাদের সামনে, বা জিনিসটা যদি ভিজুয়ালি আমি অনুমান করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা খুব সহজে বুঝতে পারি। আপনাকে একটা গল্প বলা হলো, অ্যাজ ফর এক্সাম্পল, আপনাকে একটা গল্প আমি বললাম, ধরে নিন একটা গল্প, আমি একটা যে কোনো এনি ওয়ান গল্প, আমি আপনাকে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটা বললাম,
ঠিক আছে, এবং গল্পটা আমি আপনাকে বললাম, আর আপনি রবীন্দ্রনাথের ছুটি গল্পটা বা ছুটি সিনেমাটা আপনি টিভির পর্দায় দেখলেন। আমি আপনাকে পোস্টমাস্টার গল্পটা বুঝিয়ে দিলাম, আর আপনি ছুটি গল্পটা, আপনি আরেকটা গল্প যার নাম হচ্ছে ছুটি, আপনি সেটা টিভির পর্দায় দেখলেন, একটা সিনেমা ছুটি সিনেমাটা আপনি দেখলেন। আপনার কোন সিনেমার গল্পটা না আমি বলা গল্পটা, কোনটা আপনার বেশি বুঝতে সহজ হবে? নিশ্চয়ই সিনেমাটা আপনার বুঝতে সহজ হবে, কারণ এখানে আপনি দেখছেন, চরিত্রগুলো দেখতে পাচ্ছেন, চরিত্রগুলো কে কী রুল নিচ্ছে, কে কী কথা বলছে, তার গল্প কি হতে চলেছে, বা আপনি এখানে প্রেডিকশনও করে নিতে পারবেন যে তার পরবর্তীতে কি হতে যাচ্ছে। এতটুকু পর্যন্ত হয়, তাই তো? তো তার মানে যদি আমরা দৃশ্যমান যদি কিছু আমরা যদি দেখি, তাহলে খুব সহজে আমরা যে জটিল ধারণা আমরা সহজে বুঝে নিতে পারি। আগ্রহ বৃদ্ধি, তো ব্যবহারিক বা দৃশ্যমান যদি উপস্থাপনা করি তাহলে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায়। দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীরা নিজেরা একই কাজ করার দক্ষতা অর্জন করতে পারে। স্মরণ শক্তি বৃদ্ধি হয়, অর্থাৎ দেখে শেখা তথ্য দীর্ঘস্থায়ী মনে থাকে। ঠিক আছে, যখন আমরা দেখে দেখে শিখবো, এই যে বললাম যে টিভির পর্দায় আপনি যদি কোনো সিরিয়াল দেখুন কিংবা যদি কোনো সিনেমা দেখুন, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত মাথায় থাকবে। সেই রকম যদি সায়েন্সের কোনো যদি আপনি প্র্যাকটিক্যালি যদি সায়েন্সের কোনো এক্সপেরিমেন্ট করে থাকেন, সেটা কিন্তু আপনি সহজে বলবেন না। ঠিক আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ফসফরাস কী কী রয়েছে সবগুলো একসঙ্গে মিলালে কি হবে, বা কোনটার সঙ্গে কি মিলালে কোন বিক্রিয়া ঘটবে। ঠিক আছে ভাই, যখন আপনি প্র্যাকটিক্যালে যখন করবেন তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, আপনার অনেক বেশি মনে থাকবে। তারপর প্রদর্শন পদ্ধতির অসুবিধা কি, যেমন সম্পদ নির্ভরতা। এখানে ওই যে আমি যে বললাম সায়েন্সের যদি আপনি যদি সায়েন্সেরগুলো যদি আমি পরীক্ষা করতে যাই, অনেক কিন্তু সরঞ্জাম লাগবে, অনেক যন্ত্রপাতি লাগবে, অনেক লিকুইড লাগবে, আমার অনেক কাচের গ্লাস লাগবে, অনেক মেশিন লাগবে, এই সবগুলো তো লাগবে। তো সবসময় সব জিনিসটা হয়তো আমাদের কাছে নাও উপলব্ধি থাকতে পারে, যার ফলে প্রদর্শন পদ্ধতি আমরা করতে নাও পারতে পারি। সময় সাপেক্ষ, এগুলা প্রদর্শনের প্রস্তুতি, এই জিনিসপত্রগুলো রেডি করতে কিংবা এগুলা বাস্তবায়ন করতে সময় লাগে। যেমন রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমি দেওয়ার সঙ্গে সঙ্গে হয় না, কিছু সময় সেগুলোকে, অনেক কিছু জিনিস আছে যেগুলোকে কিছু সময় রাখতে হয়, তারপর তার প্রমাণ আমরা দেখতে পারি, তাই তো? তারপর সীমিত অংশগ্রহণ, শিক্ষার্থীরা প্রধানত পর্যবেক্ষণ হন এবং সক্রিয় অংশগ্রহণ কম থাকে। ঠিক আছে, এইভাবে রয়েছে প্রদত্ত প্রদর্শন পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধির উপায়, যেখানে প্রস্তুতি আগে থেকে করতে হবে, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে শিক্ষার্থীদের, যাতে ছোট ক্লাস কিংবা বড় ক্লাসে তারা অংশ নিতে পারে। ছোট কাজ হোক বা বড় কাজ হোক, তারা কি করতে পারে, যাতে তারা অংশগ্রহণ নিতে পারে বা উৎসাহিত হয়, এদিকে আমাদের শিক্ষকরা দেখতে হবে। তারপর বড় শ্রেণীতে প্রজেক্টর কিংবা ক্যামেরা ব্যবহার করে প্রদর্শন সবার সামনে দৃশ্যমান করা। বড় ক্যামেরা নাও থাকতে পারে, বড় আমাদের ডিজিটাল বোর্ড নাও থাকতে পারে, তাই বড় ক্লাসে আমরা কি করে দেখাবো? ছোট যদি ক্লাস হয় তাহলে পাঁচজন করে দেখাতে অনেক সময় যাবে। যাই হোক, এইগুলো অনেক কথা রয়েছে এই টপিকের ভিত্তিতে। নেক্সট হচ্ছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড যাকে বলা হয়। তো আরোহী পদ্ধতি হচ্ছে, এখানে প্রবর্তনটা আমরা একটু কেটে দিই একটু সময়। আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথডকে প্রবর্তন পদ্ধতি বলা হয়, আরোহী পদ্ধতিও বলা হয়। দেখুন আরও অনেকগুলো নাম আছে, আমি যে বললাম আপনাদের আরোহী, অবরোহী, প্রবর্তন, অনেকগুলো নাম আছে, শুধু ইংলিশ নামটা একটু মাথায় রাখবে। তো আরোহী পদ্ধতি হলো শিক্ষণের একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ পদ্ধতি হচ্ছে শিক্ষণের একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীদের নির্দিষ্ট উদাহরণ, তথ্য বা পর্যবেক্ষণ থেকে শুরু করে সাধারণ নীতি নিয়ম সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ করে দেওয়া হয়। তো এই পদ্ধতিতে আমরা কি করি, এক্সাম্পল টু রুল, প্রথমে শিক্ষার্থীদের কিছুটা এক্সাম্পল দিই, তারপর আমরা কি করি, একটা নিয়মে যাই। যেমন তাকে আমরা কি করলাম, একটা গরু দেখালাম, অ্যাজ ফর এক্সাম্পল। একটা শিক্ষার্থীকে আমরা একটা গরুর উদাহরণ দিলাম, যে এই দেখো তোমার সামনে এই যে গরু আছে, এটা গরুর রং কি? এটা গরুর রং স্যার কালো রং। এটা দেখছো পাও কয়টা? 4টা। একটু দূর নিয়ে গেলাম শিক্ষার্থীকে, দেখো তো এই গরুর রং কি? স্যার এই গরুর রং তো সাদা। তো এর পাও কয়টা? স্যার 4টা। একটু দূরে নিয়ে গেলাম, স্যার এই গরুর রং কি? স্যার এই গরুর রং তো হচ্ছে লাল। তো দেখো তো এই গরুর পাও কয়টা?
তার মানে 4টা। তো এটা থেকে একটা সাধারণ নিয়ম চলে আসলো। কি নিয়ম? যে সাদা গরু হোক, কালা গরু হোক আর লাল গরু হোক, যে কোনো গরু হোক না কেন, যে কোনো গরুর কি থাকবে? 4টা পা থাকবে। কারণ কি, সাদা গরুরও 4টা পা দেখলাম, কালো গরুরও 4টা পা দেখলাম, লাল গরুরও 4টা পা দেখলাম। তার মানে একটা সাধারণ নিয়ম কি, যে গরুর 4টা পা থাকে। এই ধরনের আমরা কী করি? এক্সাম্পল টু রুলে নিয়ে যাই। এই দেখুন, আরোহ পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? প্রথমে নির্দিষ্ট থেকে নির্দিষ্ট, প্রথমে ডেফিনিট। ওই যে ডেফিনিট একটা গরু মানে ডেফিনিট। লাল গরু, এটা কি গরু? লাল গরু, এটার পাও কয়টা? 4টা, ডেফিনিট। তারপর আরেকটা ডেফিনিটে চলে গেলাম, কালো গরু, এটাও নির্দিষ্ট গরু। তারপর সাধারণে চলে গেলাম কি, সমস্ত গরুর পাও 4। অর্থাৎ ইন জেনারেল আমরা বলতে পারি গরুর পা 4, যত গরু আছে। নির্দিষ্ট থেকে সাধারণে গেলাম। শিক্ষার্থীদের প্রথমে নির্দিষ্ট উদাহরণ বা ঘটনা দেওয়া হয় এবং তারা তা বিশ্লেষণ করে সাধারণ নীতিতে পৌঁছায়। দেখলাম তো আমরা কী করে সাধারণ নীতিতে গেলাম। তারপর এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। কোনটা শিক্ষার্থী কেন্দ্রিক, কোনটা শিক্ষক কেন্দ্রিক, এই জিনিসগুলো মাথায় রাখুন, প্রশ্ন এখান থেকে আসবে। শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, পর্যবেক্ষণ এবং যুক্তির উপর জোর দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থীদেরকে সময় দেওয়া হয় যে তারা সক্রিয় অংশগ্রহণ যাতে করতে পারে, একটি পার্টিসিপেশন করতে পারে, কিংবা তারা পর্যবেক্ষণ করতে পারে, কিংবা তারা যে যুক্তি প্রদান করে সেই যুক্তির উপর তাদেরকে জোর দিতে হবে। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক। শিক্ষার্থীরা নিজেরা প্রশ্ন করে, তথ্য বিশ্লেষণ করে, আবার সিদ্ধান্তে পৌঁছায়। শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু করে, একে অপরের মধ্যে আলোচনা পদ্ধতির মতো। এখানে দেখলাম শুকনো লাকড়ি জ্বলে, এখানে দেখলাম কাঁচা লাকড়িও জ্বলে, কিন্তু ধোঁয়া হয়, তো মানে লাকড়িই জ্বলে, তাই তো। তো তারা নিজে নিজে প্রশ্ন করছে, নিজে নিজে উত্তর দিচ্ছে। ব্যবহারিক বা পরীক্ষণ ভিত্তিক, অর্থাৎ প্রায়শই ব্যবহারিক উদাহরণ, পরীক্ষা বা কার্যক্রমের মাধ্যমে তাদের কী করা হয়? শিক্ষাদান করা হয়। সমস্যা সমাধানমূলক কী করা হয়? শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পদ্ধতি বৃদ্ধি করে। আরোহী পদ্ধতির ধাপ, কী কী ধাপ রয়েছে আমরা দেখি। উদাহরণ বা তথ্য উপস্থাপন। শিক্ষক শিক্ষার্থীদের নির্দিষ্ট উদাহরণ, ঘটনা বা তথ্য প্রদান করে। এই ক্ষেত্রে কী করে? প্রথমে শিক্ষার্থীদের কী করা হয়? ঘটনা বা তথ্য প্রদান করা হয় একটা উদাহরণের মাধ্যমে। তারপর তারা কী করে? উদাহরণগুলো পর্যবেক্ষণ করে, মানে উদাহরণগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করে এবং তাদের মধ্যে মিল বা নিদর্শন খুঁজে বের করে। এই যে আমি একটু আগে যে গরু দিয়ে আপনাকে দিলাম, এখানে মিল কোথায়? অনেক জায়গায় মিল আছে, অনেক জায়গায় মিল আছে। কোথায় মিল? যে গরুর 4টা পা, এটা মিল। গরুর একটি লেজ, এটাও মিল। গরুর 2টি কান, এটাও কিন্তু মিল, তাই তো। মিল নয় কি? না স্যার, গরু তো বিভিন্ন কালারের হয়, শুধুমাত্র এক কালারের গরু হয় না, ঠিক আছে না? তো এই দেখুন, এটা হচ্ছে অমিল। অর্থাৎ সেই সবগুলা উদাহরণগুলা পর্যবেক্ষণ করে এবং বিশ্লেষণ করে তারা কী করতে পারে? একটা সাধারণ তথ্যে তারা যেতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় তারা যেতে পারে এবং সেই জিনিসটা তারা, এই নিদর্শনটা তারা খুঁজে বের করতে পারে। সাধারণীকরণ মানে ওই যে জেনারেলাইজেশন, তারা কী করতে পারে? সবগুলা জিনিস পর্যবেক্ষণ করে একটা সাধারণ নীতি বা নিয়ম তৈরি করতে পারে। যাচাই বা প্রয়োগ, শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত অন্য উদাহরণে প্রয়োগ করে যাচাই করতে পারে। একটা সিদ্ধান্ত নিল যে গরুর 4টা পা থাকে, এবার তারা দেখলো যে গরুর 4টা পা থাকে, তার মানে গরু তো একটা প্রাণী, ঠিক আছে, তৃণভোজী প্রাণী। তার মানে তৃণভোজী প্রাণী আর কি আছে? তৃণভোজী প্রাণী আছে ছাগল। তার মানে ছাগলটা আমি একবার দেখে নিই। তারপর সে ছাগলগুলো দেখলো যে না, ছাগলেরও 4টি পা আছে। তার মানে না স্যার, গরুর যেমন 4টা পা আছে, ছাগলেরও তেমনি 4টা পা আছে। তার মানে তারা একটা অন্য উদাহরণ প্রয়োগ করে তারা জিনিসটা যাচাই করলো, তারা সিদ্ধান্তটাকে বহাল রাখলো, ঠিক আছে। তারপর তারা একটা সিদ্ধান্তে পৌঁছলো, যেটা বললাম। তো আরোহী পদ্ধতির সুবিধা কি? এখানে সক্রিয় অংশগ্রহণ আছে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট রয়েছে। শিক্ষার্থীরা নিজেরা চিন্তা করে এবং বিশ্লেষণ করে শেখে, যা শেখাকে আরও গভীর করে। দীর্ঘস্থায়ী শিক্ষা, অর্থাৎ নিজে আবিষ্কারের মাধ্যমে শেখা তথ্য মনে থাকে। তারা নিজে যখন আবিষ্কার করছে তখন তারা যে জিনিসটা শিখছে এটা তারা মনে আছে। সমালোচনামূলক চিন্তা, শিক্ষার্থীদের বিশ্লেষণ, যুক্তি ও সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়, সমালোচনামূলক চিন্তা করতে পারে। আগ্রহ বৃদ্ধি, অর্থাৎ তারা ব্যবহারিক উদাহরণ বা অনুসন্ধান শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। বাস্তব প্রয়োগ, শিক্ষার্থীদের
শিক্ষা নীতিগুলি বাস্তব জীবনে তারা প্রয়োগ করতে পারে, এটাও দেখলাম, আমরা দেখেছি। তো আরোহী পদ্ধতির অসুবিধাগুলো কী কী দেখুন। এটা একটু সময় সাপেক্ষ, অর্থাৎ প্রতিটা ধাপে একটু বেশি সময় দিতে লাগে। অর্থাৎ আমি যদি গরু দিয়ে উদাহরণ যদি দিলাম, তাহলে গরু যদি আমার এখানে, আমি যেখানে বসে আছি এখানে আছে, যদি কোনো শহরাঞ্চলে হয় তো গরু দিয়ে উদাহরণ দিতে গেলে তাকে অনেক দূর দূর আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। বিশেষ করে বড় শ্রেণীতে আমার অনেক সময় লাগে প্রত্যেকটা ধাপে, অর্থাৎ সিচুয়েশনটা ক্রিটিক্যাল থাকে, তো বুঝতে অনেক সমস্যা থাকে, তাই জিনিসগুলো অনেক সময় লাগে প্রত্যেকটা জিনিস এক্সামাইন করতে বা উদাহরণ দিতে। শিক্ষার্থীদের মধ্যে ভিন্নতা থাকে। এই শিক্ষার্থীদের মধ্যে সব শিক্ষার্থী কিন্তু সমান ট্যালেন্টেড হয় না। সব শিক্ষার্থী সমানভাবে জিনিসটা বিশ্লেষণ করতে পারে না বা অংশগ্রহণে তথ্য দক্ষ নাও হতে পারে। এক্ষেত্রে শিক্ষকের দক্ষতা প্রয়োজন। শিক্ষককে সঠিকভাবে উদাহরণ নির্বাচন ও আলোচনা পরিচালনা করতে হবে। শিক্ষকের দক্ষতা প্রয়োজন আছে। শিক্ষককে সঠিকভাবে উদাহরণ নির্বাচন করতে হবে এবং আলোচনা পরিচালনা করাতে হবে। বিষয় ভ্রষ্টতার ঝুঁকি। শিক্ষার্থীদের আলোচনা বা মূল বিষয় থেকে সেইগুলো সরে যেতে পারে। যদি আমরা আগের মতো যে আমরা যদি বেশি বেশি সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন উদাহরণ দিতে থাকি, তাহলে এক জিনিস থেকে অন্য জিনিস সামনে চলে যেতে পারি। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনারা PDF দেখলে আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। এখানে গণিতের একটা উদাহরণ দিয়েছি, কি এটা আমরা একটু দেখে নিই, মজার বিষয় হবে। প্রথমে ধাপ 1, আমরা ধাপ বলেছিলাম। প্রথমে কী হবে, শিক্ষক বিভিন্ন ধরনের ত্রিভুজ, যেমন সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু ত্রিভুজগুলো কী করবেন, কাগজে কেটে শিক্ষার্থীদের দেন। এটা হচ্ছে ধাপ 1। ধাপ 2, শিক্ষার্থীদের প্রতিটি ত্রিভুজের কোণ পরিমাপ করেন এবং 3টি কোণের সমষ্টি নির্ধারণ করেন। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ বলুন বা সমদ্বিবাহু ত্রিভুজ বলুন বা বিষমবাহু ত্রিভুজ বলুন, তিনি বললেন যে প্রত্যেকটা ত্রিভুজের তোমরা কী করো, কোণ পরিমাপ করো এবং 3টা কোণের সমষ্টি কাউন্ট করো। শিক্ষার্থীরা লক্ষ্য করলেন যে প্রতিটা ত্রিভুজের কোণের মাপ 180 ডিগ্রি, ঠিক আছে। স্টেপ 3, যে সমবাহু হোক, বিষমবাহু হোক বা সমদ্বিবাহু হোক, প্রত্যেকটা ত্রিভুজের কোণের সমষ্টি প্লাস করলে কী হয়, 180 ডিগ্রি হয়, যে কোনো ত্রিভুজ হোক। তো 4 নম্বর ধাপে কী রয়েছে, শিক্ষার্থীরা অন্য ত্রিভুজে এই নীতি যাচাই করবে। কী করবে স্যার, যে কোনো ত্রিভুজ হোক, সেটা সমবাহু সমদ্বিবাহু যে কোনো হোক, আমরা দেখা দরকার নাই, আমরা 3টা কাউন্ট করবো এবং 180 ডিগ্রি হবে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ফলাফল কি, শিক্ষার ফলাফল কি, যে শিক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারলো যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টির নীতি তারা আবিষ্কার করে দিল, যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতির আরও কিছু কার্যকারিতা বৃদ্ধির উপায় রয়েছে, যেমন প্রাসঙ্গিক উদাহরণ, তাদের প্রসঙ্গভিত্তিক উদাহরণগুলো দেই, তাহলে আমরা বৃদ্ধি করতে পারি। স্পষ্ট নির্দেশনাটা ক্লিয়ার দিতে হবে। যেমন ত্রিভুজে আছি, তো ত্রিভুজে থাকতে থাকতে যদি আমি বর্গে চলে যাই বা আমি চতুর্ভুজে চলে যাই, তাহলে কিন্তু ত্রিভুজের কনসেপ্টটা আমার ক্লিয়ার হলো না। আজকে ত্রিভুজ করাচ্ছি মানে আজকে ত্রিভুজ করাবো। তারপর গ্রুপ কাজ, ছোটো ছোটো দলে তাদের ভাগ করতে পারি, তাদের আলোচনা এবং সহযোগিতা অংশ দিতে পারি। তারপর প্রশ্নের মাধ্যমে গতি প্রদান করতে পারি, চিন্তাশীল প্রশ্ন করে শিক্ষার্থীদের সাধারণীকরণে পৌঁছাতে সাহায্য করা বা নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের মতামত প্রকাশের জন্য উৎসাহিত করতে হবে এবং ভুলের ভয় দূর করতে হবে, যে তোমাদের ভুল হবে না, টেনশন করো না, ভুল হলেও কোনো ব্যাপার নেই, ভুল হলেও শেখা যায়, ঠিক আছে। কারণ আমরা যদি ভুল না হয় কিন্তু আমরা শিখতে পারি না, ভুল হলেই কিন্তু আমাদের শেখা হয়, ঠিক আছে। কি আমরা আগে একবার দেখে নিই, ডিডাকটিভ মেথড হচ্ছে অবরোহী পদ্ধতি যাকে বাংলায় বলা হয়। তো ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি হলো শিক্ষণের একটি পদ্ধতি যেখানে শিক্ষক প্রথমে একটি সাধারণ নীতি, নিয়ম বা তত্ত্ব উপস্থাপন করেন। এখানে শিক্ষক কী করবেন, প্রথমে একটা জেনারেল নিয়ম দেবেন। আমরা আরোহী পদ্ধতিতে কী ছিল, আমরা ছিলাম যে প্রথমে এক্সাম্পল দিলাম, তারপর আমরা নিয়মে গেলাম, না, এটা ঠিক তার বিপরীত। প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা তাদেরকে একটা নিয়ম শেখাবো, তারপর নিয়মের ভিত্তিতে আমরা তাকে উদাহরণগুলো দেব। প্রথমে নিয়ম শেখানো হবে, তারপর উদাহরণ দেওয়া হবে এই পদ্ধতিতে, ঠিক আছে। এবং প্রথমে আমরা সাধারণে যাব, সাধারণ থেকে বিশেষে যাব। আগে আমরা বিশেষে ছিলাম, অর্থাৎ স্পেসিফিক টু জেনারেল। তো এবার আমরা যাব জেনারেল টু স্পেসিফিক। তো আমরা যদি তার বৈশিষ্ট্যগুলো একটু দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। সাধারণ থেকে নির্দিষ্ট, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক। শিক্ষণ শুরু হয় একটা সাধারণ নীতি বা নিয়ম দিয়ে।
এই পদ্ধতিতে আমরা শিক্ষণ শুরু করব একটা সাধারণ নীতি কিংবা নিয়ম দিয়ে শুরু হবে এবং তার পরবর্তী সময় একটা নির্দিষ্ট উদাহরণ দেব। প্রথমে তাদের নিয়ম বা নীতিগুলো শেখাবো, তারপর এই নিয়ম বা নীতির ভিত্তিতে আমরা কিছু উদাহরণ তাকে আমরা দিয়ে দেব। আর অবরোহী পদ্ধতি হচ্ছে কি শিক্ষক কেন্দ্রিক, এটা মনে রাখবেন, এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। আর আরোহী পদ্ধতি যেটা ছিল, এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি বা প্রিভিয়াসে বলেছি আমরা, আরোহী পদ্ধতি যেটা, এটা হলো আমাদের কি কি শিক্ষার্থী কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক। আর অবরোহী পদ্ধতি হচ্ছে কি টিচার সেন্ট্রিক। তো এটা শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন। একটা নীতি আগে থেকে যেহেতু দেওয়া থাকে, বানানো থাকে, একটা নীতি প্রথমে বানাবেন বা নিয়ম তৈরি করবেন, এই নীতি বা নিয়মটা ব্যাখ্যা করবেন, তারপর তিনি উদাহরণ দেবেন। অর্থাৎ আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারবো রুল টু এক্সাম্পল, প্রথমে রুল দেব, তারপর আমরা কি করব, রুল টু এক্সাম্পল যাব এবং জেনারেল টু স্পেসিফিক। ঠিক আছে, নেক্সট আমরা দেখি। এটা বৈশিষ্ট্য বলেছে দ্রুত ও সুনির্দিষ্ট। এটি দ্রুত জ্ঞান প্রদানের জন্য উপযুক্ত। খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে কি করতে পারি, জ্ঞানটা প্রদান করতে পারি, বিশেষ করে তাত্ত্বিক বিষয়। আর এটাকে যুক্তি নির্ভর হয় এবং এটা কাঠামোগত থাকে। শিক্ষণ প্রক্রিয়া সুসংগতভাবে এবং ধাপে ধাপে এগোয়। তো সর্বপ্রথমে আমরা কি করব, অবরোহী পদ্ধতি যদি ধাপ দেখি, তো অবরোহী পদ্ধতিতে প্রথমেই আমরা কি করতে পারি, প্রথমে আমরা একটা নীতি বা নিয়ম উপস্থাপন করব। শিক্ষক একটি সাধারণ নীতি কিংবা সূত্র বা একটা তত্ত্ব তিনি ব্যাখ্যা করবেন। সাধারণ একটা নীতি বা নিয়ম তিনি কি করবেন, প্রথমে তিনি ব্যাখ্যা করবেন। একটা নীতি বা সূত্র, যদি আমরা কিছু কিছু গাণিতিক দিক দিয়ে যদি দেখি, তাহলে আমরা অঙ্কের গণিতের সূত্র বা তত্ত্ব আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তারপর কি করা হয়, প্রথমে নীতি বা নিয়মটাকে ব্যাখ্যা করে তারপর আমরা যাব এই নীতি বা নিয়মের আধারিত কিছুটা উদাহরণ তাদেরকে দেব। এই নীতি, এই শিক্ষক নীতিটি নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে বুঝাবেন। প্রথমে নীতিটা দেবেন বা নিয়মটা দেবেন বা সূত্র দেবেন, তারপরে সূত্র বা নিয়মটাকে তিনি কি করবেন, একটা উদাহরণের, একটা বা দুটা উদাহরণের মাধ্যমে তিনি বুঝাবার চেষ্টা করবেন। তারপর তিনি সেটাকে বাস্তবে প্রয়োগ করবেন। অর্থাৎ শিক্ষার্থীদের নীতিটি বিভিন্ন উদাহরণ বা সমস্যায় প্রয়োগ করতে বলা হয়। যে তোমরা কি করো, এই নীতিটাকে বিভিন্ন উদাহরণের সঙ্গে তোমরা প্রয়োগ করো, অর্থাৎ বাস্তবে ব্যবহার করো। যাচাই বা সিদ্ধান্ত, তারপর শিক্ষার্থীর নীতি সঠিকতা যাচাই হবে এবং শিখন নিশ্চিত হবে। ঠিক আছে, তো এই যে অবরোহী পদ্ধতি, প্রত্যেকটা জিনিসের মেরিট এবং ডিমেরিট আছে। তো অবরোহী পদ্ধতির কি কি সুবিধা আছে আমরা একবার দেখে নেব এক ঝলক। দ্রুত শিক্ষণ, অবরোহী পদ্ধতিতে কি করা হয়, অল্প সময়ে বিস্তৃত বিষয়বস্তু শেখানো হয়। অর্থাৎ কম সময়ে বেশি সংখ্যক জিনিসগুলো আমরা কি করতে পারি, শিখাতে পারি। স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়। সাধারণ নীতি থেকে শুরু হয়, শিক্ষার্থীদের বোঝা সহজ হয়। আমরা প্রথমে একদম সাধারণ জেনারেল, যেমন গরুর চারটা পা, প্রথমে আমরা সাধারণ একটা নীতি দিলাম কি, গরুর চারটা পা, সাধারণ নিয়ম বা সাধারণ একটা জিনিসে গেলাম, জেনারেলে গেলাম, যে সাধারণত কি হয় ভাই, গরুর চারটা পা হয়। তখন কালা গরুরও চারটা পা হবে, সাদা গরুরও চারটা পা হবে, হলুদ গরুরও চারটা পা হবে, প্রত্যেক গরুর চারটা পা হবে। এটা হচ্ছে উদাহরণ। যেমন এক এক করে আমরা দিলাম, এই দেখো, এই গরুটা দেখো, এটার কয়টা পা, চারটা পা। ওই গরুটা দেখো, এটার কয়টা পা, চারটা পা। তো তার মানে প্রথমে আমরা জেনারেল বললাম যে গরুর চারটা পা, তারপর আমরা তাকে উদাহরণ দিয়ে বাস্তবে দেখিয়ে দিলাম, সেটা প্রয়োগ করলাম। যে সে এখন নতুন একটা অদ্ভুত গরু দেখলো, দেখার পরে দেখলো যে না, এটারও তো চারটা পা, তার মানে তার কি, সে বাস্তবে প্রয়োগ করলো, করে দেখলো যে না, তার সূত্রটা বা তার নিয়মটা বা নীতিটা তো ঠিক আছে। তাত্ত্বিক বিষয়ক কার্যকর, গণিত, বিজ্ঞান বা ভাষার নিয়ম শেখানোর জন্য উপযুক্ত। আমরা ভাষার নিয়ম যখন শেখাই, গণিতের কিছু নিয়ম শেখাই বা বিজ্ঞানের যখন কিছু নিয়ম শেখাই, সেই নিয়ম শেখানোর জন্য অবরোহী পদ্ধতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি। শিক্ষণ প্রক্রিয়া সুসংগঠিত এবং সহজে অনুসরণযোগ্য। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অবরোহী পদ্ধতির মধ্যে নিচের কোনটি সুবিধা। তো তার মানে এখান থেকে যে কোনো একটা দিলে আপনারা দেবেন শুদ্ধ, বাকি যতগুলো থাকবে সবগুলা কেটে দেবেন। বা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অবরোহী পদ্ধতির সুবিধা নয়, নিচের কোনটি অবরোহী পদ্ধতির সুবিধা নয়। তার মানে এখান থেকে যে কোনো তিনটা দেবে, আরও যে কোনো অন্য কোথাও থেকে যে কোনো একটা দিয়ে দেবে। তো এখানে যেটা নেই সেটা আপনারা দিয়ে দিলেন। ঠিক আছে, তো অবরোহী পদ্ধতিটা বড় শ্রেণীর জন্য উপযুক্ত। একসঙ্গে অনেক শিক্ষার্থীতে শেখানো সম্ভব, লেকচার মেথডের মতো। আমরা অনেক সময় লেকচার মেথডও সেম বলা হয়েছিল, যে আমরা কি করতে পারি, একসঙ্গে অনেক ছাত্রকে আমরা কি করতে পারি, শেখাতে পারি, অনেক স্টুডেন্টকে। তো অবরোহী পদ্ধতিটাও যেহেতু সাধারণ একটা নিয়ম, সবার জন্য সেম নিয়ম যেহেতু,
তাই আমরা কি করতে পারি, একসঙ্গে অনেক শিক্ষার্থীকে আমরা শিক্ষাদান করতে পারি। পরবর্তী দেখুন তার অসুবিধা, কি কি অসুবিধা থাকে অবরোহী পদ্ধতির আমরা একটু দেখব। শিক্ষার্থীদের সীমিত অংশগ্রহণ, যেহেতু এটা শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাদান পদ্ধতি, তো শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতিতে কিন্তু শিক্ষার্থীরা একটি পার্টিসিপেশন বেশি হতে পারে না। যদি কোনো পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক হয়, চাইল্ড সেন্ট্রিক হয়, তখন এখানে শিক্ষার্থীরা কি করতে পারে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। যেমন ডিসকাশন মেথড, প্লেওয়ে মেথড, এই মেথডগুলোতে কি হয়, শিক্ষার্থীরা নিজে থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন হতে পারে। কিন্তু অবরোহী পদ্ধতি বলুন কিংবা লেকচার মেথড বলুন, এইগুলা হচ্ছে টিচার সেন্ট্রিক পদ্ধতি। আর শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে এটা মনে রাখবেন, যে কোনো পদ্ধতি যদি শিক্ষক কেন্দ্রিক হয়, টিচার সেন্ট্রিক হয়, তখন এটা কিন্তু শিক্ষার্থীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন হয় না, কারণ এক এক করে হাতে হাতে ধরে ধরে শেখানোটা সম্ভব হয় না। অনুসন্ধানের অভাব, অবরোহী পদ্ধতিতে কোনো ডিসকভারি কোনো চান্স নাই বা ইনভেনশন, কোনো কিছু খোঁজাখুঁজির কোনো সিস্টেম নাই। একটা নিয়ম আছে, এই নিয়মের ভিত্তিতে তোমাকে চলতে হবে। তোমাকে খুঁজে খুঁজে দেখে দেখে কোনো একটা নতুন কিছু যে তৈরি করবে সেটার তেমন সুযোগ থাকে না, অনুসন্ধানের সুযোগ নেই। যেহেতু আমাদের নিয়ম আছে, তো নিয়ম মাফিক আমাদের কী করতে হবে, কাজটা চালাতে হবে। একঘেয়েমি, তো এই নিয়মগুলো অনেক সময় কি হয়, আমরা যদি ম্যাথসের সূত্রের দিকে যাই, তো একসঙ্গে 50টা 60টা যখন আমরা সূত্র শিখে যাই, তারপর একসময় বিরক্তি ভাব আসে যে আর আমি সূত্র শিখতে পারবো না, সূত্র আর আমি মুখস্থ করতে পারবো না। তো সেটা একটা একঘেয়েমি ভাব চলে আসে। আর উদাহরণের মাধ্যমে যদি শিখি, তাহলে খুব তাড়াতাড়ি শেখা যায়, যেটা আমাদের আরোহী পদ্ধতি ছিল। আর অবরোহী পদ্ধতিতে একসময় সূত্র বা নিয়মগুলা মুখস্থ করতে করতে বা নিয়মগুলা শিখতে শিখতেই আমাদের একসময় কী হয়, বিরক্তি ভাব আসে, একঘেয়েমি ভাব চলে আসে, যার কারণে আমাদের শিখন যেটা আগ্রহ, সেই আগ্রহটা কমে যায়, শিক্ষার্থীদের আগ্রহটা কমে যায়। শিক্ষার্থীর ভিন্নতা উপেক্ষিত, বিভিন্ন শিক্ষার্থীর শেখার গতি বা ক্ষমতা বিবেচনা করা কঠিন। অনেক শিক্ষার্থী আছে যারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমরা জানি, প্রত্যেক শিক্ষার্থী ব্যক্তিগতভাবে আলাদা, তার ব্রেন আলাদা, তার ফিজিক্যাল স্ট্রাকচার আলাদা, তার শারীরিক বা মানসিক ধারণ ক্ষমতা তার আলাদা। তাই যেহেতু আমরা এখানে এক এক করে পড়াচ্ছি না, তাই কে কম বুঝছে কে বেশি বুঝছে এইগুলো একজন শিক্ষকের নির্ণয় করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ব্যবহারিক সীমাবদ্ধতা, ব্যবহারিক বা অনুসন্ধানমূলক শিক্ষার জন্য কম উপযুক্ত। এটা দিয়ে আমরা জেনারেলি অনুসন্ধানমূলক যেহেতু শিক্ষা হয় না, তাই আমরা প্র্যাকটিক্যালি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। যেমন এখানে ধাপ 1, প্রথমে আমরা একটা নীতি উপস্থাপন করলাম। সবার প্রথমে আমরা একটা নীতি দিলাম। কি নীতি দিলাম? যে শিক্ষক বলেন যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা নিয়ম আমরা শিখলাম। কি নিয়ম? যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তারপর আমরা একটা নিয়ম তাকে শেখালাম বা নীতি শেখালাম। তারপর আমরা তাকে উদাহরণ দেব। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা নিয়ম শিখাই, তারপর উদাহরণে যাই। তারপর উদাহরণ দিলাম যে একটা সমবাহু ত্রিভুজ তোমরা এঁকে নাও। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের ডিগ্রি কত হবে? 60 ডিগ্রি। তো 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। দেখো আমি প্লাস করে দিলাম তোমাদের, তোমরা বুঝতে পারলে? এইভাবে আমরা নিয়ম থেকে উদাহরণ গেলাম। তারপর আমরা আরেকটা উদাহরণ দিলাম যেটা প্রয়োগ আমরা করতে পারি। যেমন একটা বিষমবাহু ত্রিভুজ দিলাম, যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের 3টা কোণের মাপ আমরা নিলাম। একটার 45 ডিগ্রি, একটার 75, একটার 60। তখন তারা যাচাই করে দেখলো না এটারও তো কি হয়, 180 ডিগ্রি হয়। তার মানে আমরা নিয়মের সঙ্গে মিলছে। তারপর ধাপ 4, যাচাই। শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীরা অন্য যে কোনো ত্রিভুজ তারা অঙ্কন করে এবং এই নীতিটি প্রয়োগ করে দেখবে হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার নিয়মটা কি আছে, ঠিক আছে। তারপর শিক্ষার ফলাফল কি? যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, আমরা নীতি বুঝলাম। তো নীতি বুঝে আমরা বিভিন্ন ত্রিভুজে সেটা প্রয়োগ করতে তারা শিখে যায়। নীতিটা বুঝলো, নীতিটা বোঝার সঙ্গে সঙ্গে তারা কি করতে পারে, প্রয়োগ করতে শিখে। এইভাবে আমাদের বিজ্ঞানও এক্সাম্পল দিতে পারি, তারপর বিভিন্ন সাবজেক্টে দিতে পারি। তো এইগুলো আমি আর গেছি না, বা ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেটা দেওয়া যায়। তো বিভিন্নভাবে এখানে নিয়ম আছে, পিডিএফটা আপনারা দেখলে পেয়ে যাবেন। ঠিক আছে। তো এবার দেখুন অবরোহী পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধির উপায়। অবরোহী পদ্ধতির যদি আমরা কার্যকারিতা বৃদ্ধি করতে চাই, তো আমরা কি করতে পারি? এখানে স্পষ্ট নীতি উপস্থাপন করতে হবে। নীতিটা যেন স্পষ্ট হয় এবং নিয়মটা যেন সহজ হয়। নীতি বা নিয়ম আমরা দেব, ঠিক আছে, যেহেতু আমাদের পদ্ধতিতে বলেছে দিতে হয়, তাই আমরা দেব। কিন্তু নীতি বা নিয়মটা যেন কি হয়, একটু সহজ হয়, এতটুকু ডিফিকাল্ট যেন না হয়। তারপর উদাহরণ যেটা দেব সেটা যেন বাস্তব উদাহরণ হয়, অর্থাৎ আমরা চোখে দেখি এমন একটা উদাহরণ যদি হয়, বা শিক্ষার্থীরা সেই উদাহরণটাকে যাতে স্পর্শ করতে পারে, টাচ করতে পারে,
এই ধরনের উদাহরণ যদি আমরা দেই বা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড কোনো উদাহরণ দেই, তখন সেটা শিক্ষার্থীরা খুব বুঝতে পারবে, আমার অবরোহী পদ্ধতি তখন কার্যকর হবে। শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা অর্থাৎ কি প্রশ্ন উত্তর বা কার্যক্রমের মাধ্যমে যদি সক্রিয় রাখা যায়, অ্যাক্টিভ রাখা যায়, প্রশ্ন উত্তরের মাধ্যমে কিংবা কোনো কার্যক্রমের মাধ্যমে যদি অ্যাক্টিভ রাখতে পারি, তখন কি হবে, শিক্ষার্থীদের মনে আনন্দ হবে, তারা শিক্ষণ প্রক্রিয়াটা তাদের ভালো হবে। তারপর বৈচিত্র্যময় প্রয়োগ, বিভিন্ন ধরনের উদাহরণ বা সমস্যায় নীতি প্রয়োগ করতে দেওয়া, যে কোনো উদাহরণ এবং সমস্যায় নীতি প্রয়োগ করতে আমরা পারি। তারপর পুনরাবৃত্তি এবং সারাংশ, নীতি এবং এর প্রয়োগ পুনরাবৃত্তি করে শেখা নিশ্চিত করে। যেমন একবার আমরা নীতিটা দেখে নিলাম, তার 2-3 দিন পরে আবার যদি এটাকে আমরা রিভিশন করি বা রিভাইজ করি, তখন সেটা আমাদের মনে থাকে। জেনারেলি আমরা পরীক্ষায় কি করি, আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম, অনেক স্যারের অনেক ভিডিও দেখলাম, কিন্তু সে পরবর্তী সময় আর কি করলাম, রিভাইজ করলাম না। তো রিভাইজ না করায় কি হয়, আমরা অনেক সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়, ভুলে যাই। তাই আমি বলবো আপনারা প্রত্যেকটা ক্লাস, যে কোনো আমার ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক বা যে কোনো পিডিএফ হোক, আপনারা একবার নয় অন্তত পক্ষে 3-4 বার করে একটা ক্লাস দেখুন বা একটা পিডিএফ আপনারা 3-4 বার করে পড়ুন, জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি বুঝছেন, ভালো কথা, আপনি একবারে বুঝে গেছেন, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন পর বা 7 দিন পর আপনি ওই ক্লাসটাকে একটু সময় বের করে আবার আপনি রিপিট করে দেখবেন। তখন কি হবে, আপনার যে আপনি ভুলে যাচ্ছেন যদি হয়, সেটা কিন্তু আপনারা ভুলবেন না। এবার আমরা দেখব প্রকল্প পদ্ধতি। তো বলুন তো প্রকল্প পদ্ধতিটা আসলে কি? প্রকল্প পদ্ধতি মানে হচ্ছে একটা প্রজেক্ট মেথড, আমরা বলতে পারি প্রজেক্ট মেথড বলা যায় ইংলিশে যাকে। এটা শিক্ষণের একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পদ্ধতির একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে কোন পদ্ধতিটা শিক্ষার্থী কেন্দ্রিক আর কোন পদ্ধতিটা শিক্ষক কেন্দ্রিক, একটা মাথায় রাখবেন। যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক হবে, এটা কিন্তু স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের সুযোগ থাকবে, সে শিক্ষার্থীরা ভালো করে বোঝার সুযোগ পায়। ঠিক আছে, 1 বাই 1 আমরা শিক্ষার্থীকে শেখাতে পারি শিক্ষার্থী কেন্দ্রিক প্রকল্প পদ্ধতিতে। আর যেটা শিক্ষক কেন্দ্রিক হয়, এটা ছাত্রদেরকে শেখাতে একটু কষ্ট হয়, তার নেগেটিভ সাইড একটু বেশি থাকে। আর শিক্ষার্থী কেন্দ্রিক যেটা হয়, তার পজিটিভ সাইড বেশি থাকে, এটা মাথায় রাখুন। যেটা শিক্ষক কেন্দ্রিক যেটা হবে, তো শিক্ষক কেন্দ্রিকে কি হয় না, অ্যাক্টিভ পার্টিসিপেশন হয় না, শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না, যার ফলে তাদের শিখতে বা বুঝতে অনেক কষ্ট হয়। আর শিক্ষার্থী কেন্দ্রিকে কি হয়, শিক্ষার্থী কেন্দ্রিকে শিক্ষার্থীরা কি করতে পারে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, যার কারণে এই তার শিখন ফলটাও ভালো হয়। তো কি বলেছে, প্রকল্প পদ্ধতি হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, একটা ব্যবহারিক পদ্ধতি এবং সক্রিয় পদ্ধতি। ব্যবহারিক মানে কি, সেটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, মানে অ্যাপ্লাই করতে পারি। যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট একটি প্রকল্প বা সমস্যা নিয়ে কাজ করে জ্ঞান, তাকে একটা সমস্যা দেওয়া হলো যে এই সমস্যা তুমি সমাধান করো, একটা প্রকল্পের মাধ্যমে, একটা স্ট্র্যাটেজির মাধ্যমে সে কি করতে পারে, তার সেই সমস্যাটা সমাধান করতে পারে। হয়তো সে একা করুক, নতুবা গ্রুপে সবাই মিলেমিশে করুক, কিন্তু সে সমস্যার সমাধান করবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেরা পরিকল্পনা করবে, নিজেরা গবেষণা করবে এবং সমাধানের জন্য তারা চেষ্টা করবে এবং সমাধানের মাধ্যমে তারা শিখবে। আমার কাছে যদি একটা সমস্যা আসে, তো আমি যদি সেটা নিজে নিজে সলভ করতে পারি, তার মানে আমি শিখলাম যে ওই ধরনের সমস্যা যদি আমার জীবনে ঘটে, তাহলে আমি এইভাবে যদি আমি চলি, তাহলে আমি কি করতে পারবো, ট্যাকল দিতে পারবো। এবং শিক্ষক সুবিধা দানকারী বা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। এখানে শিক্ষক কি করবেন, একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন। এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা বা সহযোগিতা বা বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক করে। তো প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য কি কি আমরা একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক, যেটা বলছিলাম। আর যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক হবে, সেখানে কি করবে, সক্রিয়ভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। একটা প্রকল্পে শিক্ষার্থীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং তারা নিজেরা কাজ করে করে, হাতে কলমে করে করে, তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা কি করতে পারবে, শিখে যাবে। তারপর সেটা সমস্যা ভিত্তিক, অর্থাৎ প্রকল্প পদ্ধতিতে কি করা হয়, একটা সমস্যা দেওয়া হয়, যে কোনো ধরনের একটা সমস্যা দেওয়া হতে পারে, যে এই সমস্যাটা তুমি সমাধান করো, ঠিক আছে। তো সে যখন নিজে থেকে সমস্যা সমাধানের জন্য খুঁজবে,
তো অর্থাৎ এই যে বললাম, নিজে নিজে যদি সে কিছু সমস্যা বের করতে পারে তাহলে সেই শিক্ষণটা তার সার্থক হবে এবং সেই শিক্ষণটা তার অনেক দিন পর্যন্ত মনে থাকবে, বা এই ধরনের আর কোনো সমস্যা এলে সে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা সমস্যাটা সমাধান করতে পারবে। ব্যবহারিক বা এবং বাস্তবমুখী প্রকল্পগুলা সাধারণত বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। যেগুলা প্রকল্প থাকে সেগুলা সাধারণত প্রায় সময় কি হয়, এগুলা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং সহযোগিতামূলক। প্রকল্প মানে প্রজেক্ট একা হয় না। প্রকল্পটা কি হয়, সাধারণতভাবে একা হয়, আমি বলবো না একা বললে ভুল হবে, কিন্তু বেশিরভাগ সময় প্রজেক্ট মেথড কিন্তু অনেক একা প্রজেক্ট বানানো যায়, কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের পদ্ধতি মতে সাধারণত একটা শব্দ আছে, মানে বেশিরভাগ সময় প্রকল্পটা কি হয়, দলগতভাবে কাজ করা হয়। আমরা 4 জন 5 জন বা 10 জনের একটা টিম বানিয়ে দিলাম যে তোমরা 5 জন এবং 10 জন মিলে এই প্রকল্পটা, এই প্রজেক্টটা তোমরা বানাবে। ঠিক আছে, তোমরা সবাই মিলে এই প্রজেক্টটা বানাবে। তখন সবাই কি করতে পারবে, নিজের মতো করে মত প্রকাশ করবে এবং নিজের মতো করে তারা প্রজেক্টটা তৈরি করবে, যেটা যার দলগত দক্ষতা বৃদ্ধি করে, যার ফলে কি হয়, দলগত দক্ষতা বৃদ্ধি পায়। অনুসন্ধানমূলক মানে কি, শিক্ষার্থীরা এখানে কি করতে পারে, রিসার্চ করতে পারবে যে আমি কি করলে আমার সমস্যাটার সমাধান হতে পারে, কি করলে আমার সেই প্রবলেমটা সলভ হতে পারে, এই জিনিসটা শিক্ষার্থীদের মধ্যে থেকে যায়। শিক্ষার্থীরা গবেষণা, পর্যবেক্ষণ বা বিশ্লেষণের মাধ্যমে শিখে। স্বাধীনতা এবং সৃজনশীলতা থাকে, তখন তার মধ্যে প্রকল্পের মধ্যে তার কি থাকে, স্বাধীনতা থাকে, সৃজনশীল। আমি তাকে বললাম যে তুমি ওই সমস্যাটা সমাধান করে যে করে পারো, তখন তার মধ্যে একটা স্বাধীনতা চলে আসলো যে করেই হোক না কেন আমাকে কি করতে, সমস্যা সমাধান সে তার নিজের মতো করে চিন্তা করবে, স্বাধীনভাবে চিন্তা করবে, এবং চিন্তা করতে করতে সে যখন সমস্যা সমাধান করবে তখন এটা কি করবে, তার ক্রিয়েটিভিটির কাজ দেবে বা সৃজনশীলতা তার মধ্যে বৃদ্ধি হবে। ঠিক আছে, এবার আমরা দেখি প্রকল্প পদ্ধতির ধাপ, অর্থাৎ আমরা কি কি স্টেপ আমাদের ফলো করতে হয়। 1 নম্বর হচ্ছে একটা প্রকল্প নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষক মিলে একটা প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় প্রকল্প নির্বাচন করুন। প্রথমে আমাদের কি করতে হবে, আমি যে প্রকল্পটা বানাবো, ছাত্রদের যে প্রকল্পটা দেব, একটা প্রজেক্ট আমাকে তৈরি করতে হবে, তো একটা প্রজেক্ট ভাবতে হবে, একটা থিমের উপর বা একটা থিওরির উপর বা একটা কনসেপ্টের উপর আমাকে কি করতে হবে, একটা কনসেপ্টের উপর আমাকে একটা প্রজেক্ট মানে সিলেক্ট করতে হবে। তো প্রথম আমরা কি করব, সিলেক্ট এ প্রজেক্ট। প্রথমে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে কি করবে, একটা প্রাসঙ্গিক এবং একটা মজাদার হলে ভালো হয়, আকর্ষণীয় একটা প্রকল্প আমরা নির্বাচন করব। তারপর একটা পরিকল্পনা হবে, প্ল্যানিং। তখন শিক্ষার্থীরা কি করবে, প্রকল্পের লক্ষ্য, পদক্ষেপ এবং সম্পদের পরিকল্পনা তৈরি করবে, যে এই প্রজেক্টটা বানাতে গেলে আমার কি কি লাগবে, কি কি স্টেপ ফলো করতে হবে, প্রকল্পটা আমি কি ধরনের করব, কত দিনে করব, এই সবগুলা জিনিস সে কি করবে, তৈরি করবে তারা সবাই মিলে শিক্ষার্থীরা। তারপর সেটা বাস্তবায়ন করতে গেলে কি করা হয়, বাস্তবায়ন যখন করবে তখন শিক্ষার্থীরা কি করবে, গবেষণা করবে, তথ্য কালেকশন করবে, গবেষণা করবে। তারপরে এই প্রজেক্টের মধ্যে কি কি লাগে, এই তথ্যগুলা তারা কি করবে, কালেকশন করবে এবং কার্যক্রম সম্পাদন করবে। তারপর উপস্থাপন, প্রকল্পের ফলাফল শ্রেণীতে বা অন্যদের সামনে উপস্থাপন করা হয়। যখন আমরা 4-5 জন মিলে যখন একটা প্রকল্প বানিয়ে আনলো, তখন আমরা কি করব, আমরা কি একা একা রেখে দেবো না, এটা সবার সামনে আমরা কি উপস্থাপন করব যে আমরা এই করলাম, দেখো আমাদের প্রকল্পের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, এই সবগুলা জিনিস আমরা কি করলাম, সবার সামনে জিনিসটা তুলে ধরলাম। ঠিক আছে, সবার সামনে তুলে ধরলাম, তার মানে অন্যরাও কি করে গেল, একটা আইডিয়া পেয়ে গেল, অনুমান পেয়ে গেল যে ইয়েস এই করে আমাদের প্রকল্প বানাতে হয়। তার পরবর্তী সময় যারা একদম প্রকল্প নিয়ে যারা একদম মানে কোনো কিছু জানে না, তারাও কিন্তু পরবর্তী সময় প্রকল্প বানানোর একটা ধারণা পেয়ে যাবে। তারপর মূল্যায়ন, শিক্ষক শিক্ষার্থী মিলে প্রকল্পের সাফল্য এবং শিক্ষার ফলাফল মূল্যায়ন করবেন। ঠিক আছে, তো প্রকল্পটা কোথায় ভুল হয়েছে না হয়েছে এটা শিক্ষক কি করবেন, তার মূল্যায়ন করবেন। তো প্রকল্প পদ্ধতির সুবিধা কি হয় ভাই, একটা বাস্তব শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা যখন সমাধান করবে তখন তার মধ্যে একটা বাস্তব জীবনের একটা দক্ষতা তার মধ্যে চলে আসবে। সক্রিয় অংশগ্রহণ, যেখানে তারা অ্যাক্টিভলি জড়িত থাকবে, যার ফলে তার শিক্ষার প্রতি তার আগ্রহটা বাড়বে। অ্যাক্টিভ পার্টিসিপেশন যখনই থাকবে তখন তার শিক্ষার প্রতি তো আগ্রহ বাড়বে, তাই না? তো যখন আগ্রহ বাড়বে তখন সে খুব ভালো করে জিনিসটাকে ক্যাচ করতে পারবে, ভালো করে শিখতে পারবে। এখানে দলগত দক্ষতা বৃদ্ধি হবে, যেহেতু সবাই মিলেমিশে কাজ করবে, তাই দলগত কাজের মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব দান করা বা যোগাযোগ দক্ষতা এখানে কি হয়, বৃদ্ধি হয়। সমালোচনামূলক চিন্তা, গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তা কি হয়, তার বিকশিত হবে।
এই যে বললাম একটা জিনিস, এটা কি করে হলো, এটা এই করে হবে না সেই করে হবে, এই যে একটা চিন্তা করো, সমালোচনামূলক চিন্তা, তো চিন্তা করতে করতে কি হয়, তার মধ্যে থেকে একটা ইউনিক চিন্তা তার মধ্যে থেকে চলে আসে, দ্যাট ইজ কল সৃজনশীলতা। সে নতুন করে কোনো একটা তৈরি করে নিতে পারবে, নতুন কোনো পদ্ধতির মাধ্যমে, পদ্ধতিতে প্রকল্প থাকবে, মানে নতুন কোনো সিস্টেমের মাধ্যমে সে কী করতে পারবে, এই প্রকল্পটা যখন বানাবে তখন সে নতুন করে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে। এবং এটা একটা দীর্ঘস্থায়ী শিক্ষা। যখন সে নিজে নিজে চিন্তা করে, যে আগে বললাম যে বাস্তব জীবনে যদি আমি কোনো প্রবলেম ফেস করি এবং নিজে থেকে যদি আমি এই প্রবলেম থেকে বের হতে পারি আমার নিজের বুদ্ধি দ্বারা বা নিজের কর্ম দ্বারা, তাহলে এই ধরনের প্রবলেম আমার জীবনে যখনই আসুক না কেন, মোটামুটি আমার অন্য কেউ সাহায্য ছাড়াও কিন্তু আমি কি করতে পারবো, ট্যাকল দিতে পারবো। এটা দীর্ঘস্থায়ী শিক্ষা। তো এটা বিষয়গত সংযোগ, মানে একাধিক বিষয়, যে কোনো বিষয়ে আমরা প্রকল্প তৈরি করতে পারি। তো এখানে অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে কি দেখি, অসুবিধা হচ্ছে সময় সাপেক্ষ। একটা প্রকল্প শেষ করতে অনেক বেশি সময় লাগতে পারে, সম্পদের প্রয়োজন হয়। একটা প্রকল্প বানাতে বিভিন্ন উপকরণ লাগবে, প্রযুক্তি লাগবে, এই সবগুলা সবসময় উপলব্ধ নাও হতে পারে। সবাই অংশগ্রহণ নাও করতে পারে, কারণ কিছু আমরা দল বেঁধে দিলাম, 10 জনের দল দিলাম, দেখা গেল 7 জন কাজ করছে কিন্তু 3 জন কোনো কাজ করেনি, তারাও দলের সঙ্গে নাম এন্ট্রি করে আছে, আরে ওরা করবে আমরা আর করবো না। তার মানে যারা করলো না তারা তো জিনিসটা শিখলো না। তো এই জিনিসটা শিক্ষক মাথায় রাখতে হবে। শিক্ষকের দক্ষতা, প্রকল্প পরিচালনা ও মূল্যায়নের জন্য শিক্ষকের পর্যাপ্ত দক্ষতা এবং প্রস্তুতি প্রয়োজন লাগবে। ঠিক আছে, উদাহরণ আমরা এবার দিচ্ছি না। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রকল্প পদ্ধতি এখানেই সমাপ্ত হলো। এখানে অনেকগুলো উদাহরণ আছে, আপনারা পড়বেন। তারপর আমরা দেখি প্রবলেম সলভিং মেথড। এটা তো নাম থেকেই আমরা বুঝতে পারি যে সে কতটুকু কাজের। তো সমস্যা সমাধান পদ্ধতি মানে প্রবলেম সলভিং, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব, দ্যাট ইজ কল প্রবলেম সলভিং। তাই না? আমাদের কাছে সমস্যা আসবে, আমরা সমস্যাটা সমাধান করব, যে পদ্ধতিতে করব তাকেই বলা হবে কি সমস্যা সমাধান পদ্ধতি। তো এটা হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক। আগে 1 নম্বর পয়েন্ট যেটা, এটা শিক্ষক কেন্দ্রিক না শিক্ষার্থী কেন্দ্রিক, এটা জানতে হবে। এটা থেকে 1 মার্ক আসবে পরীক্ষায়। তো সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথড ইজ এ কি চাইল্ড সেন্ট্রিক মেথড। এটা হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক এবং অনুসন্ধানমূলক পদ্ধতি। তো অনুসন্ধান মানে কি, তারা কি করে সমাধান করতে হয়, এই সমস্যার কি করে সমাধান হবে সেটা শিক্ষার্থীরা নিজে নিজে কি করবে, খোঁজাখুঁজি করে বের করবে। যেখানে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সমস্যা দেওয়া হয় এবং তারা পর্যবেক্ষণ, বিশ্লেষণ, যুক্তি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে। বোঝা গেল? শিক্ষার্থীদেরকে আমরা কি করতে পারি, একটা সমস্যা দেব এবং সেই সমস্যাটা বলবো, তুমি সেই সমস্যাটা তোমাকে দিলাম। সমস্যা বলতে কি, সমস্যা বলতে 13 + 27 = কত হতে পারে, প্লাস করো, এটা তার জন্য একটা সমস্যা। তো এই সমস্যাটা কি করে সলভ করবে সেটা সে জানে। সে পাথরের গুটি দিয়ে এইভাবে করবে, নাকি আঙ্গুলে গনে করবে, না সব ছাত্র একসঙ্গে জড়ো করে সবার মাথা গনে গনে করবে, সেটা তার ব্যাপার, সেটা তার ইউনিক চিন্তাধারা। তো সেখানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, যুক্তি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সে সেই সমস্যার সমাধানটা খুঁজে বের করবে। এই পদ্ধতি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। আর এই সমস্যার সমাধান পদ্ধতিতেও শিক্ষক কি করেন, এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন প্রকল্প পদ্ধতির মতো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিক্ষার্থী কেন্দ্রিক। আরেকটা পয়েন্ট, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি যতটা হবে ততটাই শিক্ষক কি করবেন, একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন। বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আমাদের দেখতে হবে। এটা হচ্ছে একটা কি সমস্যা ভিত্তিক শিক্ষণ। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সমস্যা দেওয়া হয় যা সমাধানের মাধ্যমে তারা শিখে। এটা তো বুঝলাম, শিক্ষার্থীদের আমরা একটা সমস্যা দেব এবং সেই সমস্যাটা সমাধান করবে, সমস্যা সমাধান করে সে জিনিসটা শিখে যাবে। তারপর এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সমস্যার সমাধানে অংশ নেবে। যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক হবে সেখানে টিচার এজ এ ফ্যাসিলিটেটর হবেন এবং শিক্ষার্থীরা অ্যাক্টিভ পার্টিসিপেট হবে, এটা কমন। অনুসন্ধানমূলক, শিক্ষার্থীরা কি করবে, অনুসন্ধান করবে। অনুসন্ধান করতে গেলে কি লাগবে, তার তথ্য সংগ্রহ করতে লাগবে, তথ্যটা বিশ্লেষণ করতে লাগবে এবং যুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছবে। ঠিক আছে। বাস্তবমুখী, সমস্যাগুলি প্রায় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। ম্যাক্সিমাম সময় প্রবলেম সলভিং মেথডটা বাস্তব জীবনের সঙ্গে আমাদের ঘটা। অর্থাৎ আমরা অনেক সময় আমরা বলি না, আরে ভাই বলিস না, আর ফোন করিস না রে ভাই, আমি বহুত প্রবলেমে আছি, কী করবো ভাবছি না, প্রবলেমটা সলভ করতে হবে। তারপর আমাকে এক বন্ধু ফোন করে যদি বলে
আরে ভাই তুই চিন্তা করিস না, তোর কী প্রবলেম আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করে দেবো। তার মানে কি, তার কাছে সমস্যার সমাধান করার মতো পদ্ধতি আছে, সে আমাকে বলে দেবে যে এই পদ্ধতি অনুযায়ী যা বা এইভাবে কাজ কর, এরকম কাজ কর, তোর পদ্ধতি তোর সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো দ্যাট ইজ কল সমস্যা সমাধান পদ্ধতি। এখানে এত বোঝার কি আছে ভাই, তবু আর কি পরীক্ষায় আসবে, এত সহজ আসবে, আপনারা বুঝতে পারছেন তো। সহযোগিতামূলক, এই যে বললাম আমি একটা প্রবলেমে পড়েছি, যদি আমার বন্ধুকে বা বান্ধবীকে যদি বলি যে দেখ আমি এই সমস্যার মধ্যে আছি, আমি বুঝতে পারছি না কী করবো, তখন তারা সবাই মিলে, সে যদি একা পারে তো পারবে, যদি ভালো বন্ধু হয় তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভাববে, হয়তো তার আরও 2-3 জন বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবে যে জানিস আমাদের ওই বন্ধু খুব বিপদে পড়েছে, তার এরকম সমস্যা হয়েছে, তো এটা কি করে সমাধান করা যায়, আমি তো ভেবে পাচ্ছি না, একবার দেখতো। তো কেউ না কেউ, সবাই মিলেমিশে চিন্তা করে কেউ না কেউ একটা রাস্তা তো বের করবে যেখান থেকে বের হওয়া যায়, তাই তো। তো এই সবাই সহযোগিতামূলকভাবে এই কাজের এই যে সমস্যা সমাধানটা খুঁজতে সাহায্য করে। এখানে সবাই সমালোচনা বা চিন্তা করে এবং সৃজনশীলতার দক্ষতা বৃদ্ধি পায়। সৃজনশীলতার দক্ষতা মানে এই যে সমস্যা সমাধানের জন্য একটা চিন্তা যে বের হলো, এটা সৃজনমূলক না। সমস্যা চিহ্নিতকরণ, প্রথমে আমরা সমস্যা সমাধান পদ্ধতি কি, প্রথমে সমস্যা কি ওটা আমাদের বুঝতে হবে। শিক্ষক বা শিক্ষার্থী একটি সমস্যা নির্বাচন করেন যে সমাধানযোগ্য, এমন একটা আমার ছাত্রছাত্রীদেরকে এমন একটা সমস্যা দেব যেটা কি হয় সমাধান আছে। যেমন এই যে বললাম 23 + 27 কত হবে, এটার তো নিশ্চয়ই একটা আনসার আছে, আনসার মানে কি সমাধান। তো এই ধরনের একটা সমস্যা দেব যার একটা নিশ্চিত সমাধান থাকে এবং শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক। এবার যদি আমি ক্লাস 12 বাচ্চাকে দেই যে একটা সমস্যার সমাধান করে দাও, তাহলে কি হবে না, তার জন্য আরও কিছু বেটার লেভেল দিতে হবে। এটা আমরা ক্লাস 1-2 বাচ্চাদের দিতে পারি বা 3 বাচ্চা দিতে পারি যে এই সমস্যাটা সমাধান কী হতে পারে। এদের শিক্ষার্থী অনুযায়ী তাকে কি করতে হবে, সমস্যা দিতে হবে। সমস্যা বিশ্লেষণ, শিক্ষার্থীরা সমস্যাটা বুঝতে হবে যে সমস্যাটা কি আসলে, তারপর এই সমস্যার কারণ এবং প্রভাব বিশ্লেষণ করবে। তথ্য সংগ্রহ, সমস্যার সমাধানের জন্য তারা প্রয়োজনীয় তথ্য বা তথ্যসূত্র সংগ্রহ করবে। সমাধানের প্রস্তাব আসবে, এখানে শিক্ষার্থীরা সম্ভাব্য সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবে এবং তাদের মধ্যে তুলনা করা হবে। ঠিক আছে, যে বাস্তব জীবনে যদি একটা সমস্যা হয় তাহলে অনেকে অনেক প্রস্তাব দিবে যে আজকে ওই ধরনের যদি করি তাহলে এটা তো সলভ হবে, না রে এই ধরনের আরেকটা সমস্যা বাড়বে, দ্বারা আমি একটা বুদ্ধি দিই, তারপর সে আরেকটা বুদ্ধি দেবে, তো এই ধরনের কি সমাধানের প্রস্তাব চলে আসবে। তারপর সমাধান বাস্তবায়ন, সবচেয়ে উপযুক্ত সমাধানটা বেছে নিয়ে তা প্রয়োগ করা হবে। তখন অনেকে অনেক চিন্তাধারা দেবে, অনেকে অনেক বুদ্ধি দেবে, অনেক বন্ধু বান্ধবরা সবাই মিলে, যেহেতু সহযোগিতামূলক হবে। তারপর এখান থেকে এমন একটা আমরা বাছবো বা বেছে নেব যেটা কি হয়, এটার দ্বারা উপযুক্ত সমাধান হয়। তারপর মূল্যায়ন, সমাধানের কার্যকারিতা মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনে সেটা পরিবর্তনও হতে পারে। এরপর আমরা দেখি সমস্যা সমাধান পদ্ধতির সুবিধা কি। এখানে সমালোচনামূলক চিন্তা, শিক্ষার্থীদের বিশ্লেষণ, যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়। সমালোচনামূলক চিন্তার মাধ্যমে শিক্ষার্থীর কি হয়, তার বিশ্লেষণ, যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা এটা কিন্তু বৃদ্ধি পায়। বাস্তব শিক্ষা, বাস্তব জীবনের সমস্যা সমাধানের অভিজ্ঞতা প্রদান করা হয়। সক্রিয় শিখন, শিক্ষার্থীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট থাকে যার কারণে তার শেখার আগ্রহটা বৃদ্ধি পায়। দলগত দক্ষতা, দলগত কাজের মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা উন্নত হয়। এটা একবার আপনারা বুঝলেন, এটা দীর্ঘস্থায়ী শিক্ষা হয়। কেন দীর্ঘস্থায়ী শিক্ষা হয়, কারণ সে নিজে ভালো করে শিখবে, বারবার বলছি আর বলতে হবে না। এখানে সৃজনশীলতা, তো সমস্যার সমাধানের পদ্ধতি কি, সেম টু সেম প্রবলেম আসবে, সময় সাপেক্ষ হবে, সম্পদের প্রয়োজন হবে, অসম অংশগ্রহণ হবে, শিক্ষকের দক্ষতা থাকতে হবে, তারপর বিষয় ভ্রষ্টতার ঝুঁকি থাকতে হবে। এই পয়েন্টগুলো অলরেডি অনেকবার ডিসকাশন হয়েছে আর আমি ডিসকাশন করছি না। তারপর কিছু উদাহরণ আছে থাক। এবার দেখবো হিউরিস্টিক পদ্ধতি, সবগুলা পদ্ধতির চেষ্টা করবো যতটা সম্ভব হয় আজকের ক্লাসে সমাধান করার। তো হিউরিস্টিক পদ্ধতি, তো হিউরিস্টিক পদ্ধতি হচ্ছে কি একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বা অনুসন্ধানমূলক পদ্ধতি। এটাকে বাংলায় বলা হয় আবিষ্কারমূলক পদ্ধতি। হিউরিস্টিক পদ্ধতির আরেকটা নাম আছে, বাংলায় বলা হয় কি আবিষ্কারমূলক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা নিজে নিজে সমস্যা সমাধান করে, আবিষ্কার করে এবং জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করা হয়। ঠিক আছে, একদম সেম টু সেম, কোনো কথা না, নতুন কিছু না, একদম মানে কি বলবো, এই যে আমরা এই যে বর্তমানে যে একটা দেখে আসলাম, কি দেখলাম, সমস্যা সমাধান পদ্ধতি, তার মতো একদম সেম পদ্ধতি। একটু দেখুন তো, এখানে একটা এডিশনাল পয়েন্ট দেওয়া আছে। এই পদ্ধতির নামটি গ্রিক শব্দ হিউরেস্কিন থেকে এসেছে।
এটা মাথায় রাখুন। হিউরিস্টিক পদ্ধতি বা হিউরিস্টিক যে নাম, এই পদ্ধতির নামটা গ্রিক শব্দ হিউরেস্কিন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আবিষ্কার করা। শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং স্বাধীন চিন্তার মাধ্যমে শেখে। শিক্ষার্থীরা কি করে? পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ এবং স্বাধীন চিন্তার মাধ্যমে শিখে, এবং শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। শিক্ষক কি করেন? একজন ফ্যাসিলিটেটর হিসাবে তিনি কি করবেন? কাজ করবেন। এই পদ্ধতি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং স্বাধীনভাবে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা কি হয়? সমালোচনামূলক চিন্তা করেন, সৃজনশীলতা করেন এবং স্বাধীনভাবে সমস্যার সমাধানের যাতে দক্ষতা বৃদ্ধি হয়, এই ধরনের তিনি চিন্তা করেন। তারপর দেখুন, হিউরিস্টিক পদ্ধতির কিছুটা বৈশিষ্ট্য আছে। কি আমরা জানি এটা কি আবিষ্কারমূলক পদ্ধতি। তার মানে আবিষ্কারমূলক পদ্ধতি মানে এখানে আবিষ্কারমূলক শিখন তো আসবেই। শিক্ষার্থীরা নিজেরা কি করবে? পরীক্ষা নিরীক্ষা করবে, নিজেরা বিশ্লেষণ করে জ্ঞান আবিষ্কার করবে। ঠিক আছে, একটা নতুন কিছু তারা আবিষ্কারের মাধ্যমে জিনিসটা শিখবে। একটা কথা শেষ, এক কথা শেষ, তারা নিজের চিন্তাধারা, নিজের বিবেক বিচার বুদ্ধির দ্বারা পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ সব কিছু করে একটা নতুন কিছু আবিষ্কার করবে। আবিষ্কারের মাধ্যমে তারা শিখবে। তাকে যদি বলা হয় যে তুমি কলা পাতা দিয়ে সাপ বানিয়ে দেখাও, তো কলা পাতা দিয়ে যে সাপ বানাবে, কি করে বানাবে সেটা সে জানে। সে তার পরীক্ষা নিরীক্ষা করবে, অনেক কিছু বিশ্লেষণ করবে, অনেক কলা পাতা ছিঁড়বে, তারপর সে কি করবে? সেই যখন তার সাপ বনে গেল, তখন দেখবো আমি তো এইভাবে করেছি স্যার, আমার তো সাপ বনে গেছে। তার মানে সে পরবর্তী সময় সে আর বানাতে তারা প্রথমে সময় লাগবে, চিন্তা করবে, ভাববে, একবার দুবার নষ্ট হবে, তারপর ফাইনাল হবে। কিন্তু একবার যখন ফাইনাল হয়ে যাবে, তখন আর জীবনে যে কোনো সময় সে বানাক না কেন, সে কিন্তু আর ভুলবে না। এটা শিক্ষার্থী কেন্দ্রিক, যেহেতু শিক্ষার্থীরা ডাইরেক্টলি এখানে কি ইনভলভ, তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে, গতিকে এটা কি শিক্ষার্থী কেন্দ্রিক। এটা সমস্যা ভিত্তিক। যেহেতু আমাকে একটা বিষয় নিয়ে আবিষ্কার করতে হবে, একটা বিষয় কিছু ভাবতে হবে, আমি তো আর এমনি ভাববো না। যখন আমার মধ্যে সমস্যা আসবে, তখন না আমি সমাধানের রাস্তা খুঁজবো। তার মানে এটা সমস্যা কেন্দ্রিক। এখানে পরীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। ঠিক আছে, যেহেতু আবিষ্কার করতে হবে, তো আবিষ্কার তো আমি এমনি করতে পারবো না, কিছু পরীক্ষা নিরীক্ষা করে তো আমাকে আবিষ্কার করতে হবে, তাই না? তো এখানে শিক্ষার্থীরা পরীক্ষা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণের মাধ্যমে তারা শেখে। তো যেহেতু আমি কিছু আবিষ্কার করব, তো নতুন করে আবিষ্কার করব, তো নতুন করে আবিষ্কার করাকে কি বলা হবে? সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। এখানে শিক্ষার্থীরা নতুন কিছু সমাধান করবে বা কিছু ধারণা উদ্ভাবন করবে, তার মধ্যে তাকে কি করা হবে? সুযোগ দেওয়া হবে। শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা হচ্ছে শিক্ষক এজ এ গাইড হিসাবে কাজ করেন, প্রশ্ন করেন এবং শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত। তিনি যে গাইডার হিসাবে বা ফ্যাসিলিটেটর হিসাবে তিনি কাজ করবেন। এখানে ধাপগুলো আছে। প্রথম ধাপে কি করতে হবে? হিউরিস্টিক পদ্ধতিতে প্রথমে সমস্যা বা প্রশ্ন উপস্থাপন করতে হবে, যে সমস্যাটা কি বা প্রশ্নটা আসলে কি। এমন প্রশ্ন করতে হবে যাতে এটা কৌতূহল জাগায়। কৌতূহলজনিত প্রশ্ন যদি করি, তাহলে সেটা সমাধান করতে, আবিষ্কার করতে শিক্ষার্থীরা আনন্দ পাবে, মজা পাবে, কাজটা তারা মানে আনন্দের সহিত কাজটা করবে। তখন এই সমস্যার সমাধান করতে গেলে তার তথ্য সংগ্রহ করতে হবে, তারপর তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এটা বিশ্লেষণ করতে হবে, তারপর উপস্থাপন মূল্যায়ন করতে হবে। এটা তো আপনার জানা আছে। তো হিউরিস্টিক পদ্ধতির সুবিধা কি? সে একই সুবিধা। দেখুন, আগে যে বলেছিলাম একদম সেম, আর পড়তে হবে না। এটাকে তার সমালোচনামূলক চিন্তা হবে, স্বাধীন শিক্ষণ হবে, নিজে নিজে শিখতে পারবে, কোনো সমস্যা নেই, বাধাবাধকতা নেই। এটা শিক্ষাটা দীর্ঘস্থায়ী হবে। কেন হবে? নিজে নিজে করে শিখবে, তার মানে দীর্ঘস্থায়ী হবে। সৃজনশীলতা হবে। ঠিক আছে, এগুলো তো দেখতে পাচ্ছেন। তারপর কি দেওয়া আছে আমরা দেখি। কৌতূহল বৃদ্ধি হবে। যখন তারা সমস্যা সমাধান নিজে নিজে করবে, কোনো কিছু আবিষ্কার করবে, তখন তাদের মধ্যে কৌতূহল বৃদ্ধি হবে, স্বাভাবিক। তারপর হিউরিস্টিক পদ্ধতির অসুবিধা কি? এই একই জিনিস, সময় সাপেক্ষ হবে, সম্পদের প্রয়োজন হবে, শিক্ষার্থীদের মধ্যে ভিন্নতা আছে সেটা দেখা যাবে। ঠিক আছে, শিক্ষকের দক্ষতা থাকতে হবে, বিষয় ভ্রষ্টতার ঝুঁকি যাতে না হয় এদিকে দেখতে হবে। এই সবগুলা জিনিস উদাহরণ আমরা দিচ্ছি না। তারপর হচ্ছে কি, দেখুন প্লেওয়ে মেথড। প্লেওয়ে মেথডটা আসলে কি আমরা একটু দেখে নিই। খেলার পথ পদ্ধতি বা প্লেওয়ে মেথড। প্লেওয়ে মেথড হচ্ছে শিক্ষাদানের একটি শিশু কেন্দ্রিক পদ্ধতি।
প্লেওয়ে মেথড হচ্ছে কি একটা শিশু কেন্দ্রিক পদ্ধতি। ঠিক আছে ভাই, শিশু কেন্দ্রিক পদ্ধতি, চাইল্ড সেন্ট্রিক মেথড বা শিক্ষার্থী কেন্দ্রিক বলতে পারি, শিশু কেন্দ্রিক বলতে পারি, একই কথা। যেখানে শিশুদের খেলার মাধ্যমে শেখানো হয়। এটা বেসিক্যালি একদম ছোট ক্লাস, যেমন ক শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ একদম প্রাথমিক স্তরে, প্রাক প্রাথমিক কিংবা প্রাথমিক স্তরে এই পদ্ধতিতে শেখানো হয়। প্রাক প্রাথমিক কিংবা প্রাথমিক স্তরে এই পদ্ধতিতে শেখানো হয়। এটি শিশুদের মনের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা এবং উৎসাহকে কাজে লাগিয়ে শিক্ষাকে আনন্দদায়ক এবং কার্যকর করে তোলে। আমরা খেলার মাধ্যমে তারা শেখাবো। ক্লাসে গিয়ে যদি, যেমন ছোট, আপনি যদি এলপি স্কুলে টিচার হন, তাহলে এলপি স্কুলে যখন আপনি যাবেন, ক্লাসে গিয়ে যদি বলেন এই আজকে চ্যাপ্টারটা বাইর করো তো, আজকে আমরা নেপাল গোপাল চ্যাপ্টারটা পড়বো, তখন কিন্তু স্যার আসছেন পড়াবেন, কি করবো ভালো লাগছে না, আজকে আমি একটা গল্প বলি তোমাদের, খুব মজার গল্প আছে, শুনবে? বাম্পার গল্প, ফাটাফাটি আছে, খুব আনন্দ পাবে। তারপর যদি বলুন চলো আজকে আমরা একটা গেম খেলি বা একটা খেলা খেলি, আমরা আজকে খেলি, কিছুটা আমরা খেলি, তখন যখন খেলার নাম শুনবে শিশুরা উৎসাহিত হয়ে আপনার মুখের দিকে চেয়ে থাকবে, আপনার দিকে, আপনি তাকে আকর্ষিত করে ফেলবেন, আপনার কথা শোনার জন্য সে পাগল হয়ে যাবে যে আমরা এবার কি খেলবো, বা স্যার বলছেন খেলা হবে। তো আপনি কিছু একটা খেলার পদ্ধতি কিছু দিয়ে আপনি কি করবেন, খেলিয়ে খেলিয়ে তাদেরকে শিক্ষাদান করে দেবেন। কি করে আমরা একটু দেখছি। এই পদ্ধতিতে যদি শেখানো হয় তাহলে এই শিশুটা কি হয়, আনন্দদায়কভাবে শিশুটা কি করে শিখে যায়। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিশুদের জোর করে শেখানোর পরিবর্তে আগ্রহের মাধ্যমে শিক্ষা প্রদান করা। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে আমরা জোর জবরদস্তি করে শেখাবো না, আমরা তার নিজের আগ্রহে, শিশুরা যাতে নিজের আগ্রহ নিয়ে সে শিখতে পারে, এদিকে আমরা চিন্তাধারা করব। তো এই প্লেওয়ে মেথডের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হব। 1 নম্বর কি দেওয়া আছে দেখুন, খেলাধুলার মাধ্যমে শিক্ষা। পড়াশোনাকে খেলার সঙ্গে মিশিয়ে শিশুদের শেখার প্রক্রিয়া সহজ এবং আকর্ষণীয় করা যায়। যেমন গণিত শেখানোর জন্য আমরা খেলনা বা ব্লক ব্যবহার করব। আমরা কিছু খেলনা যদি ব্যবহার করি, যে খেলনা আমরা কি করলাম, খেলনা দিয়ে যদি খেলি, এখানে কয়টা খেলনা, 10টা খেলনা রাখলাম, 10টা খেলনার মধ্যে 5টা খেলনা ওইদিকে রাখলাম, 5টা খেলনা ওইদিকে রাখলাম। এবার যদি আমরা এক এক করে গণতে থাকি, যেখানে দেখো তো কয়টা আছে, এই দেখো কয়টা খেলনা আছে, 5টা, এখানে দেখো তো টোটাল কয়টা খেলনা আছে, 5টা খেলনা। তো আমরা এবার এক কাজ করি, সবগুলোকে আমরা এক জায়গায় করে দিই। তো সব জায়গাকে এক জায়গায় করে নিলে আমরা কি হয়ে গেল, 10টা হয়ে গেল। তারপর আমরা কি করলাম, সবগুলোকে একসঙ্গে যোগ করলাম, প্লাস করলাম, তো সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। দেখো এইভাবে আমরা তাকে কি করব, মানে তার শেখার গতিটা, আমরা ফ্লুয়েন্সিটা বৃদ্ধি করতে পারি, তখন তারা শিখতে মজা পায়। শিশু কেন্দ্রিক, শিশুদের আগ্রহ, ক্ষমতা ও চাহিদার উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা করা হয়। আমরা যখন পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান করব, লেসন প্ল্যান আমরা জানি, যে কোনো ক্লাসে যাই, আমি ক্লাস ক শ্রেণীতে যাই আর ক্লাস 1-এ যাই, আর আমি কলেজের প্রফেসর হই আর যাই পিএইচডি টিচার হই না কেন, আমার কিন্তু একটা লেসন প্ল্যান থাকা দরকার, সেটা তো আপনারা জানেন। তো এটা নিয়ে আমি অনেক কথা বলেছি অন্য ক্লাসে, তো আজকে বলবো না। তো যাই হোক, তো এই যে লেসন প্ল্যানটা বানাবেন, এখানে শিশুদের আগ্রহ, তার ক্ষমতা এবং চাহিদার উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানটা তৈরি করতে হবে, যে আমার শিশুটা কি চায়, আমার এই শিশুটার ক্ষমতা কতটুকু। আজকে আমার শিশুর ক্ষমতা হচ্ছে 5টা খেলনা সে এক জায়গায় জড়ো করে 1 2 3 4 5 গুনতে পারে। এবার যদি 100টা পাথরের গুটি এনে দিই, যদি বলি গণত, এদিকে 90টা করলাম আর এদিকে 60টা করলাম, এবার বললাম সবটি প্লাস করো, সে কি পারবে? সে তো পারবে না। তো তার ক্ষমতা অনুযায়ী আমাকে কি করতে হবে, এবং তার চাহিদা, সে কি চায়, পুতুল ভালো চায় না পাথরের গুটি তার আরাম লাগবে, না পুতুল আরাম লাগবে, না কি আরাম লাগবে, তার আগ্রহটা কিসের প্রতি তার আগ্রহ আছে, এই জিনিসগুলো যাচাই করে এই ম্যাটেরিয়ালসগুলো ক্লাসে নিয়ে আসবো। তো অনেকগুলো, আপনারা বলবেন স্যার অতগুলো পুতুল কোথায় পাবো? দেখুন এখন অনেক স্কুলে কিন্তু সরকার প্রদত্ত অনেক খেলনা প্রদান করা হয়ে থাকে, বা অনেক ফ্রি ম্যাটেরিয়ালসগুলো আমরা নিজেরাও কালেক্ট করতে পারি। অনেক আছে, অনেক প্রাকৃতিক উপাদান, ন্যাচারালি অনেক কিছু পাওয়া যায় যদি আমরা চাই, বা আমরা নিজেরাও ন্যাচারাল থেকে অনেক কিছু বানাতে পারি। যেমন ধরো কি বলবো, একটা বাঁশের টুকরোটা দেখতে সুন্দর লাগে না, কিন্তু ওই বাঁশের টুকরোটাকে যদি আমি কিছু দিয়ে কালার করে দিই, চকচক করে দিই, তাহলে সেটা কিন্তু দেখতে আকর্ষণীয় লাগে। বাঁশের টুকরো তো সেই বাঁশের টুকরোই, কিন্তু ডিফারেন্সটা কি, ওটার মধ্যে কালারিং করা আছে, ওটার মধ্যে কালারিং করা নাই। আপনি কালারিংটা নিয়ে যান, দেখবেন শিশুরা আনন্দিত হবে, মজা পাবে। আর জেনারেলি আপনি আনকালার বা নন কালার বা না করা কালার বাঁশটা নিয়ে যান, লাঠিটা নিয়ে যান, সে কিন্তু আরাম পাবে না।
তো এই বাঁশ দিয়ে আমরা অনেক কিছু শেখাতে পারি। এটা দেখো দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, কী আছে, এটা লেন্থ কত আছে, ব্রেথ কত আছে, এইগুলো আমরা শেখাতে পারি। বা এটা তুমি এখানে এটা এই ব্রেঞ্চটা তুমি এই লাঠিটা দিয়ে মাপো তো, ঠিক আছে, স্কুল ঘরটা কতটুকু লম্বা এটা দিয়ে মাপো তো। এইভাবেই আমরা তাকে পরিমাপও অনেকগুলো শেখাতে পারি যদি আমরা চাই। যাই হোক, তো এখানে তার স্বাধীনতা রয়েছে, সে খেলবে, সে নিজের মতো করে খেলবে ইচ্ছা মতো, এবং সৃজনশীলতা এখানে তার রয়েছে, যাতে তারা সৃজনশীলভাবে চিন্তা করতে পারে। হাতে কলমে অভিজ্ঞতা, তারা নিজে যখন যখন খেলছে, তখন খেলার মাধ্যমে কী হয়, তার হাতে কলমে অভিজ্ঞতা বৃদ্ধি পায়। বইয়ের পড়ার পাশাপাশি ব্যবহারিক কাজ, গল্প বলা, গান, নাটক, অঙ্কন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। সে কিন্তু খুব ভালো করে জিনিসগুলো শিখতে পারে। মানসিক এবং শারীরিক বিকাশ, এই পদ্ধতি শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক সবগুলো বিকাশে সাহায্য করে। যদি আমরা খেলাধুলা করি তাহলে শিশুদের মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, এবং সে যে অনেক বন্ধুর সঙ্গে যখন একসঙ্গে খেলাধুলা করবে তখন তার সামাজিক বিকাশেও বৃদ্ধি পাবে। তো এটার বৈশিষ্ট্য কি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কিন্তু জানতেই হবে, এটা আমরা ছেড়ে গেলে হবে না। শিশুরা চাপমুক্ত পরিবেশে শিখতে পারে, তার কোনো বোরিং ফিল হয় না, সে বিন্দাস জিনিসগুলো শিখে যায়। শেখার প্রতি তার আগ্রহ বাড়ে। প্লেওয়ে মেথডে যদি আমরা তাকে শেখাই তখন তার শেখার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু বৃদ্ধি পায়। সামাজিক দক্ষতা যেমন দলগত কাজ, সহযোগিতা এবং যোগাযোগের ক্ষমতা তার কি হয়, বৃদ্ধি পায়। শিশুদের আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা বাড়ে, তার মধ্যে তার যেটা আত্মবিশ্বাস রয়েছে বা সৃজনশীলতা রয়েছে এটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে না। তারপর আমরা দেখি তার উদাহরণ কিছুটা দিই। যেমন আমরা যদি বর্ণমালা শেখানোর সময় আমরা ছড়া বা গান ব্যবহার করতে পারি। ছড়ার মাধ্যমে বা গানের মাধ্যমে যদি আমরা পাঠদান করি তখন সে বর্ণমালা শিখতে পারে। প্রকৃতি সম্পর্কে শেখাতে গেলে আমরা তাকে গাছপালাগুলো পর্যবেক্ষণ করাতে পারি। আমাদের স্কুলে অনেক গাছপালা আছে, সেই গাছের নিচে গিয়ে তাকে নিয়ে বসতে পারি, বা কোনো একটা বাগানে নিয়ে তাকে নিয়ে অনেকগুলো গাছ দেখিয়ে আমরা গাছের নিচে বসে সেই পাতাগুলো নিয়ে আমরা খেলতে পারি তার সঙ্গে। গণনা শেখানোর সময় আমরা খেলনা বা ফলের টুকরো গণতে পারি, বা বিভিন্নভাবে আমরা শেখাতে পারি। তো তার সীমাবদ্ধতা বা কিছু ডিমেরিটস আছে, সেগুলা কি, সকল বিষয় বা জটিল বিষয় কিন্তু এই পদ্ধতিতে শেখানো সম্ভব নাও হতে পারে। দেখুন, আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে। তো এটার খারাপ দিক কি, ওই যে আমরা বললাম যে প্লেওয়ে মেথড, তো প্লেওয়ে মেথড আমরা করছি, তার খারাপ দিকটা কি ভাই, যে সকল বিষয় বা জটিল ধারণাগুলো এই পদ্ধতিতে আমরা শেখাতে সম্ভব নাও হতে পারি। শিক্ষকদের জন্য এই পদ্ধতি প্রয়োগ করতে অতিরিক্ত প্রশিক্ষণ এবং পরিকল্পনার প্রয়োজন। শিক্ষকরা যদি টার্গেট করেন যে আজকে আমি ক্লাসে গিয়ে নামতা শেখাবো, বা পূরণ অঙ্ক শেখাবো, ভাগ অঙ্ক শেখাবো, বা বর্ণমালা শেখাবো, বা আজকে আমি তাদের অক্ষর শেখাবো বা বানান শেখাবো, আমি এই পদ্ধতিতে শেখাবো, তো শিক্ষককে আগে প্ল্যানিং করতে হবে যে আমি কি করব, কি করে আমি শেখাবো, প্রথমে কি করতে হবে, তারপর কি করতে হবে, তারপর কি করতে হবে। এই জন্য শিক্ষককে এক্সট্রা প্রশিক্ষণ নিতে হবে, এবং শিক্ষকের পরিকল্পনারও কিন্তু প্ল্যানিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিছুটা কোনো সময় হয় সম্পদ বা অবকাঠামোর অভাবে বাস্তবায়ন কঠিন হতে পারে। এই যে আমি বললাম 200টা 500টা পুতুল, যেমন আমার একটা ছাত্র সে শুধু পুতুল ভালো পায়, ডল, আমার একটা ছাত্র সে ডল ভালো পায়। এবার আমি তাকে যদি 50, 60, 70-এর যদি আমি তাকে প্লাস শেখাতে যাই, 50 কত হবে বা 50-10 কত হবে, আমি জানি যদি ডল দেই তাহলে কিন্তু সে শিখে নেবে ডল দিয়ে, কিন্তু এই 50টা 60টা 70টা ডল কিন্তু আমি কালেকশন করতে পারবো না, আমার সম্পদের অভাব রয়েছে, ঠিক আছে। তো খেলাধুলা পদ্ধতি প্রাথমিক শিক্ষায় বিশেষ করে কিন্ডারগার্টেন এবং প্রাক প্রাথমিক স্তরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেটা আগে বলেছিলাম। এই যে প্লে স্কুল যেগুলো রয়েছে কিংবা প্রাক প্রাথমিক স্তর, বা আমরা বলতে পারি প্রাথমিক স্তর, যদি পরীক্ষায় প্রাক প্রাথমিক আসে তাহলে প্রাক প্রাথমিক দেবেন, আর যদি অপশনে প্রাক প্রাথমিক না দিয়ে শুধু প্রাথমিক দেয় তখন প্রাথমিক দেবেন, আর যদি প্রাক প্রাথমিক অপশনে দেয় তাহলে আপনারা সেই প্রাক প্রাথমিকই দেবেন। তারপর ট্রেডিশনাল মেথড, ছোট করে 2-3টা রয়েছে, ছোট ছোট করে আমরা দেখে নেব। ট্রেডিশনাল মেথড মানে ঐতিহ্যগত পদ্ধতি। এখানে এটা হচ্ছে কি শিক্ষক কেন্দ্রিক। ট্রেডিশনাল মেথডটা কি, শিক্ষক কেন্দ্রিক একটা পদ্ধতি, যেখানে শিক্ষক বক্তৃতা দেবেন এবং শিক্ষার্থীরা শুনেন এবং নোট নেন, যেটা আমরা লেকচার মেথডে বলেছিলাম। লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড একদম সেম,
ঠিক আছে। লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড একদম সেম। আপনারা যদি লেকচার মেথড আমরা যে প্রথমে বলেছিলাম ক্লাসের একদম শুরুতে আমরা প্রথম যে আমাদের টপিক ছিল বা প্রথম যে পদ্ধতি আলোচনা করেছিলাম এটা হচ্ছে লেকচার মেথড। তো লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড কিন্তু সেম, গতিকে আমি আর ট্রেডিশনাল মেথডকে এতটুকু ব্রড করছি না। আপনারা লেকচার মেথডটা পড়ে নেবেন, তাহলে শুধু পরীক্ষায় লেকচার মেথডের জায়গায় ট্রেডিশনাল মেথডগুলো যদি আসে তাহলে বসিয়ে দিলে হয়ে গেল। তো এই লেকচার ট্রেডিশনাল মেথডটা কি শিক্ষক কেন্দ্রিক। এখানে শিক্ষক বক্তৃতা দেবেন, শিক্ষার্থীরা শুনবে এবং নোট নেবে। শিক্ষক কী করতে পারেন, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লিখে পড়াতে পারেন বা বই থেকে পড়াতে পারেন বা ভিজুয়াল স্লাইড বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে তিনি বোঝাতে পারেন। এটার সুবিধা কি, বিষয়বস্তু দ্রুত প্রদান করা যায়, বিষয়বস্তুগুলো আমরা কী করতে পারি, দ্রুত পড়াতে পারি। এগুলা কি হয়, বড় শ্রেণীতে কার্যকর, যে বড় বড় অনেক ছাত্র আছে যেমন 400-500 ক্লাসে আছে সেগুলো হয়, বা উচ্চ শ্রেণীর ক্লাসের জন্য সেটা প্রযোজ্য। অসুবিধা কি, শিক্ষার্থীরা কম অংশগ্রহণ করতে পারে। আরও অনেকগুলো সুবিধা আছে, আরও অনেকগুলো অসুবিধা আছে, আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আপনারা লেকচার মেথডে এইগুলো পড়ে নেবেন। আবার বলছি, লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড জিনিসটা একদম সেম। আপনারা বলতে পারেন লেকচার মেথড অথবা ট্রেডিশনাল মেথড, এটা আমরা লেকচার মেথড পড়ানোর সময় বলেছিলাম। তারপর অ্যাক্টিভ লার্নিং মেথড। তো অ্যাক্টিভ লার্নিং মেথড এটা একদম জিনিসটা আর বলার উপায় ধরে না বা বলার কথা নয়। এতক্ষণ যদি আপনারা আমার ক্লাস করে থাকেন তাহলে আপনারা অ্যাক্টিভ লার্নিং মেথডটা বুঝতে পারছেন, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। যেমন ডিসকাশন মেথড, তারপর প্লেওয়ে মেথড বা প্রজেক্ট মেথড, এইগুলো কি অ্যাক্টিভ লার্নিং মেথড ছিল না? তো এইগুলোও তো অ্যাক্টিভ লার্নিং মেথড। তার মানে এই যে আমরা কি বললাম, ডিসকাশন মেথড কিংবা হিউরিস্টিক মেথড কিংবা প্রজেক্ট মেথড, এই মেথডগুলোতে যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে অ্যাক্টিভ লার্নিং মেথডেও কিন্তু সেম মেথড বিদ্যমান আছে। তবু একবার ছোট্ট করে বলি, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে পারে তার জন্য আমরা তাকে উৎসাহিত করতে পারি। এখানে আপনারা গ্রুপ আলোচনা করতে পারেন, একটা সমস্যার সমাধান দিতে পারেন বা কেস স্টাডি দিতে পারেন বা প্রকল্প ভিত্তিক শিক্ষা। এই যে বললাম গ্রুপ স্টাডি মানে ডিসকাশন মেথড, সমস্যা সমাধান মানে কি প্রবলেম সলভিং মেথড, প্রকল্প ভিত্তিক শিক্ষা মানে কি প্রজেক্ট মেথড। তো এই সবগুলো হচ্ছে কি অ্যাক্টিভ লার্নিং মেথডের একটা অংশ বা এইগুলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং এর একটা পার্ট, একই ব্যাপার। এখানে সুবিধা আছে, কি সুবিধা আছে ভাই, শিক্ষা কোথায় গেল, যাস না ভাই থাক। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে 100%। এটা সময় সাপেক্ষ হবে এবং শিক্ষকের জন্য বেশি প্রস্তুতি প্রয়োজন হবে, এটা সুবিধা অসুবিধা। তো আপনারা এই প্রকল্প, প্রজেক্ট মেথড আর প্রবলেম সলভিং মেথডের সুবিধাগুলি এখানে বসিয়ে দিতে পারেন, অসুবিধাগুলি এখানে বসিয়ে দিতে পারেন, কাম খতম। ইনকোয়ারি বেসড লার্নিং বা অনুসন্ধানমূলক শিক্ষা, আমরা যে একটু আগে আমরা একটা মেথড পড়েছিলাম যার নাম হচ্ছে হিউরিস্টিক মেথড। তো এই অনুসন্ধানমূলক পদ্ধতি বা ইনকোয়ারি বেসড লার্নিং হচ্ছে ওর আমরা বলতে পারি ওর হিউরিস্টিক মেথড, ইনকোয়ারি বেসড লার্নিং ওর হিউরিস্টিক মেথড, ঠিক আছে। অথবা অনুসন্ধানমূলক পদ্ধতি একই জিনিস, আবিষ্কার পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি একই জিনিস। শিক্ষার্থীরা প্রশ্ন করতে এবং নিজে নিজে উত্তর খুঁজে বের করতে উৎসাহিত দেওয়া হয়। শিক্ষার্থীরা কি করে, নিজে নিজে প্রশ্ন করে এবং তারা নিজে নিজে উত্তর করতে তাদেরকে উৎসাহিত করা হয়। এখানে বিজ্ঞানের পরীক্ষা বা গবেষণা ভিত্তিক প্রকল্প করা হয়। তার কিছু সুবিধা রয়েছে, কি কি সুবিধা দেখি। শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা এবং কৌতূহল বৃদ্ধি পাবে। সব শিক্ষার্থীর জন্য এটা উপযুক্ত নাও হতে পারে, কারণ সবার তো আর কি বলবো চিন্তাধারা সমান নয়, সবাই তো আর অনুসন্ধান বা আবিষ্কার করতে নাও পারে, তাই না। টেকনোলজি বেসড লার্নিং, তো টেকনোলজি বেসড লার্নিং মানে কি, টেকনোলজির মাধ্যমে শেখানো, প্রযুক্তির মাধ্যমে শেখানো। এখানে আমরা ডিজিটাল সরঞ্জাম বা প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা প্রদান করতে পারি। যেমন হচ্ছে অনলাইন কোর্স বা শিক্ষামূলক অ্যাপ। যেমন আপনারা যে আমার ক্লাসগুলো দেখছেন, এটা কোন ধরনের লার্নিং বা এটা কোন ধরনের পদ্ধতি। আপনাদের যে আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে, আপনারা যে আবার আমার ক্লাসগুলো দেখছেন, এটা কি, এটা তো হচ্ছে প্রযুক্তিভিত্তিক পদ্ধতি ভাই। আপনারা যে আমার ক্লাস করছেন, আমি যে শিক্ষাদান করছি বা আমি যে পড়াচ্ছি আপনাদের, এটাও তো একটা পদ্ধতির মাধ্যমে পড়াচ্ছি। তো আমি যে পদ্ধতির মাধ্যমে পড়াচ্ছি এই পদ্ধতিকে কি বলবো, এটা হচ্ছে প্রযুক্তি ভিত্তিক পদ্ধতি বা টেকনোলজি বেসড লার্নিং। আজকে যদি টেকনোলজি না থাকতো, আজকে যদি অনলাইন কোর্সের ব্যবস্থা না থাকতো,
বা শিক্ষামূলক যে আমরা অ্যাপ বানিয়েছি সহজগুরু অ্যাপ, তো আমরা একটা অ্যাপ বানিয়েছি, দেখুন আমাদের সে শিক্ষামূলক অ্যাপ, এখানে দেখুন শিক্ষামূলক অ্যাপ দেওয়া আছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে কি সহজগুরু অ্যাপ। আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। আপনারা সহজগুরু অ্যাপ আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনারা সহজগুরু অ্যাপ পেয়ে যাবেন। তো এটা যদি ইনস্টল করে নেন তাহলে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, তারপর লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন অনলাইন কোর্স দেখতে পাবেন, আমাদের বিভিন্ন অনলাইন কোর্স দেখতে পাবেন। তো কোর্সের মধ্যে আমাদের কী কী রয়েছে সবগুলো থাকবে। পুরো সিলেবাসের ক্লাস, অর্থাৎ পুরো কোর্সের সম্পূর্ণ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, তাছাড়া প্র্যাকটিস সেট, তাছাড়া মক টেস্ট, ঠিক আছে। তারপর থাকছে ডাউট সেশন। এই সবগুলো আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তারপর এই দেখুন অনলাইন কোর্সের মধ্যে আমরা কি করি, এই দেখুন এখানে পুরো ক্লিয়ার দেওয়া হচ্ছে। এই যে প্রযুক্তিভিত্তিক পদ্ধতি, এটা আমাদের সঙ্গে মিলছে কিনা না দেখুন। আমরা অনলাইন কোর্স করি, শিক্ষামূলক অ্যাপ আছে আমাদের। আমরা এখানে কি করি, ভিডিও টিউটোরিয়াল করি, ভার্চুয়াল রিয়েলিটি মানে কি, যেমন আপনারা অনেক সময় আমরা লাইভ ক্লাস করি, লাইভে আমাদের সঙ্গে আপনাদের কি হয়, একটা ইন্টারেক্টিভ হয়, তাই না। যখন লাইভ ক্লাস করব তখন আপনারা যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো প্রশ্ন হয়, আপনারা বললেন কমেন্টের মাধ্যমে, সঙ্গে সঙ্গে আপনারা কি করলাম, আমরা রিপ্লাই দিলাম। মনে হলো যে আমি আপনার সঙ্গে সরাসরি বসে আছি, আমি আপনার কথাগুলো শুনছি এবং আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। সুবিধা হচ্ছে কি, শিক্ষার্থীদের জন্য ইন্টারেক্টিভ এবং আধুনিক শিক্ষার সুযোগ হয়, অর্থাৎ আপনি ঘরে বসেও আপনি অনেক দূরে থেকেও আপনি শিক্ষা লাভ করতে পারেন। অসুবিধা কি, প্রযুক্তির উপর নির্ভরতা এবং অ্যাক্সেসের সীমাবদ্ধতা। যেমন অনেকে যদি আইফোন কিনে থাকেন, অনেকের এবারে কি আছে, আইফোন আছে, আইফোনে কিন্তু আমাদের সেই অ্যাপটা সাপোর্ট করবে না, আমরা শুধু অ্যান্ড্রয়েড ভার্সনে আমাদের সাপোর্ট হয়। তো অনেকে যদি আইফোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের অ্যাপটা কাজ করবে না। হয়তো আপনার মোবাইলে যদি এমবি না থাকে তাহলে আমাদের অ্যাপটা কাজ করবে না। তো এটা হচ্ছে একটা অসুবিধা, ঠিক আছে। বা কোনো সময় অ্যাপের যদি সার্ভারে প্রবলেম হয়, হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করবে না, এটা হচ্ছে টেকনোলজিক্যাল সমস্যা। তো প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের অ্যাপে কোনো মানে ব্যতিক্রম দেখা যায়নি, স্মুথলি চলছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, হতে পারে, বললাম আর কি। যেমন অনেক সময় দেখুন ম্যাট্রিকের যখন রেজাল্ট দেওয়া হয় বা এইচএসের রেজাল্ট দেওয়া হয়, তখন কী হয়, কোনো এক সময় 9টার সময় যদি রেজাল্ট দেওয়া হয়, আমরা কিন্তু 9টায় দেখতে পারি না। আমরা অনেকেই 9:30, 10টা, 11টা, 12টার সময় দেখি, সময় মতো দেখতে পারি না। তার কারণ কি, তার কারণ হচ্ছে একসঙ্গে অনেক মানুষে সার্চ করছে, তাই তো। তাই এই যে অ্যাক্সেসের অসুবিধা বা অ্যাক্সেসের সীমাবদ্ধতার কারণে সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি না, কিন্তু আমাদের অ্যাপে সেরকম এখনও হয়নি। সে যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপর আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে সহযোগিতামূলক পদ্ধতি, যেটা লাস্ট পদ্ধতি। টোটাল আমি 14টা পদ্ধতি, 14 মেথড আমি ডিসকাস করলাম আপনাদের সঙ্গে। তো আমার 100% অ্যাসুরেন্স আপনাদের সঙ্গে থাকলো, 100% বিশ্বাসের সঙ্গে আমি বলছি যে এই পদ্ধতিগুলোর বাইরে আপনাদের আর কোনো পদ্ধতি পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে না, ঠিক আছে। এই শিক্ষাদানের পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি থেকে প্রশ্ন আসলে আমার এই 14টা এর মধ্যে আসতে হবে, 14 পদ্ধতির মধ্যে আসতে হবে, এটা 100% কনফার্ম। এবং এই পিডিএফটাও কিন্তু আমরা সহজগুরু অ্যাপে দিয়ে রেখেছি, আপনারা আমাদের কোর্সে এনরোল হলে এই পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখতে পারেন, ঠিক আছে ভাই। তো দেখুন, লাস্ট যেটা পদ্ধতি সেটা বলে আজকের ক্লাসের বিদায় নেব। শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে শিখে। সহযোগিতা, কোলাবোরেট মানে কি, একসঙ্গে কাজ করা। তো এখানে শিক্ষার্থীরা কি করে, দলবদ্ধভাবে কাজ করে। যেমন গ্রুপ প্রজেক্ট যখন করব, গ্রুপে কাজ করব, বা ডিসকাশন মেথডে করতে পারি। সবাই মিলেমিশে একসঙ্গে আমরা কি করলাম, গ্রুপ স্টাডি বা ডিসকাশন দিলাম গ্রুপের মাধ্যমে। বা পিয়ার টিউটরিং মানে কি, যেমন আমার ক্লাসে দেখুন একজন ছাত্র আছে খুব ভালো ছাত্র, আর বাকি আর একজন আছে সে বেশি কিছু পারে না। তো যে বেশি পারে তাকে বললাম যে তুমি যে পারে না তাকে একটু বুঝিয়ে দাও। তো এক বন্ধু কিন্তু আরেক বন্ধু শেখাচ্ছে, দ্যাট ইজ কল্ড পিয়ার টিউটরিং। তারপর আলোচনা সেশন মানে ডিসকাশন ক্লাস। তো এক্ষেত্রে সুবিধা কি, সুবিধা হচ্ছে দলগত কাজের দক্ষতা এবং সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়। তো সবাই মিলেমিশে যখন কাজ করবে
2 বন্ধু 3 বন্ধু মিলেমিশে যখন একসঙ্গে কাজ করবে, একটা গ্রুপে যখন কাজ করবে, তখন তাদের দলগত কাজের দক্ষতাটা বৃদ্ধি পাবে এবং সামাজিক মিথস্ক্রিয়া মানে ওই যে সোশ্যাল ইন্টারাকশন যা আছে সেটা কিন্তু তার বৃদ্ধি পাবে। অসুবিধা কি? দলের মধ্যে অসম অংশগ্রহণ হতে পারে। অসম অংশগ্রহণ মানে কি? যে সবাই অংশগ্রহণ নাও করতে পারে। যেমন ধরুন আমি 10 জন দিয়ে একটা গ্রুপ বানালাম, আরে ভাই রুক যা, 10 জন দিয়ে একটা গ্রুপ বানালাম, দেখা গেল যে 7 জন কি করছে, তারা একে অপরের সঙ্গে আলোচনা করছে, পড়ার বিষয় শিখছে। বাকি 3 জন যারা মানে বেশি কিছু পারে না বা জানে না বা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা দেখবেন চুপচাপ বসে থাকছে, সেটা শোনা তো নয়, কথা তো নয়। নতুবা দেখবেন 3 জন কি করছে, তারা নিজেদের মতো করে অন্য গল্প করছে বা একজন আরেকজনকে মারামারি করছে ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে সবাই কিন্তু অংশগ্রহণ নাও করতে পারে, এটা হচ্ছে ডিমেরিট। তো এই ছিল আমাদের 14টা 14 শিক্ষণ পদ্ধতি। তো ক্লাসটা কেমন লাগলো? তো পরবর্তী সময়ে আমরা এই একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসব এই পদ্ধতিগুলোর এমসিকিউ নিয়ে, ঠিক আছে? এই সবগুলা পদ্ধতিগুলোর এমসিকিউ নিয়ে আমরা পরবর্তী সময়ে একটা ম্যারাথন নিয়ে আসব। শুধুমাত্র এমসিকিউ থাকবে, যেখানে আমরা কনসেপ্ট নিয়ে মোটেই আলোচনা করব না, কারণ একসঙ্গে যদি কনসেপ্ট আর এমসিকিউ আলোচনা করি তাহলে ম্যারাথনটা 12 ঘন্টা 14 ঘন্টারও হতে পারে, ঠিক আছে? সেটা যদিও আদৌ আপলোড করা সম্ভব না, লাইভ ক্লাস হলে সেটা অন্য কথা। কিন্তু গতিকে আমরা কনসেপ্টগুলো আপনারা ক্লাসগুলো একবারের জায়গায় 2বার হলেও ভালো করে বুঝে নেবেন। আর যদি কোনো ডাউট থেকে থাকে কোথাও কোনো পদ্ধতিতে, যদি কোনো ডাউট থাকে আপনাদের, তো অবশ্যই আপনারা কমেন্টে আমাদের জানাবেন। আমরা পরবর্তী সময় আপনাদেরকে জিনিসটা মডিফাই করার চেষ্টা করব বা আপনাদেরকে জিনিসটা বুঝাবার চেষ্টা করব, হয়তো ভিডিওর মাধ্যমে নতুবা কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আর বিস্তারিত আমাদের অনলাইন কোর্সে জয়েন হতে গেলে আপনারা আমাদের সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখানে আমরা পেইড ক্লাস করছি, যেখানে সবগুলো ফেসিলিটি আপনাদের জন্য অ্যাভেলেবল থাকছে, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।